আমার অনেক সময় যে বলি যে অ্যাবস্ট্রাক্টলি আমি কিছু একটা কথা বলতেছি, অ্যাবস্ট্রাক্ট কথা মানে হলো সামারি, ঠিক আছে? মানে তুমি অনেক সময় দেখবা যে ই থাকে বিভিন্ন বইয়ের মধ্যে অ্যাবস্ট্রাক্ট লেখা থাকে, এটা হলো একটা বইয়ের অথবা একটা টপিকের সামারি লেখা। তো অ্যাবস্ট্রাক্ট জিনিসটা হলো কাইন্ড অফ সামারি, ঠিক আছে? সংক্ষিপ্ত ভাষণ অ্যাবস্ট্রাক্ট। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে হলো এমন একটা ক্লাস যে ক্লাসের মধ্যে এটা একটা নর্মাল ক্লাস। তো নর্মালি যেরকম ভেরিয়েবল আছে, ভেরিয়েবল থাকবে, মেথড আছে, মেথড থাকবে, পাবলিক, প্রাইভেট, অ্যাক্সেস সব কিছু থাকবে। বাট এটার মধ্যে এমন কিছু কিছু মেথড থাকতে পারে যে মেথডগুলো ডিফাইন করা থাকবে না। ডিফাইন করা মানে হলো এটা বডিটা লেখা থাকবে না, এটা সিগনেচার, মেথড সিগনেচারে লেখা থাকবে। দ্যাট ইজ হলো ফার্স্ট লাইনটা পাবলিক, রিটার্ন টাইপ কি, বয়ের ইন্টিজার ডাবল নাকি, নাম, প্যারামিটার কি দিয়েছে, মানে দ্যাট ইজ হলো মেথডের ফার্স্ট লাইনটা, এটা বলে মেথড সিগনেচার। মেথড সিগনেচারটা বলা লাগবে, বাট নিচেতে বডিটা যে কাল ডিটেলসের ভিতরে যে আমরা লিখে দিই এগুলো কিছু বলা থাকবে না। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস the class but some of the property of the abstract class is not implemented, ঠিক আছে? abstract class একটা শুধুমাত্র যদি মেথড আনইমপ্লিমেন্টেড অবস্থা থাকে, মানে ইমপ্লিমেন্ট করা নেই, তাহলে সেটা abstract class হবে। এখন 100টা থাকুক 200টা থাকুক যে কটাই থাকুক, অ্যাটলিস্ট একটা মেথড যদি নন ইমপ্লিমেন্টেড অবস্থা থাকে তাহলে সেটা হচ্ছে হলো abstract class। বুঝে গেছে? এখানের মধ্যে 10টা থাকতে পারে, 20টা থাকতে পারে, 30টা থাকতে পারে। আবার এটার মধ্যে ইমপ্লিমেন্টেড মেথড থাকতে পারে, এরকম না যে এটার মধ্যে সবসময় নন ইমপ্লিমেন্টেড মেথড থাকবে। এটার মধ্যে নর্মাল ক্লাস যেরকম সেরকমও এখানে ইমপ্লিমেন্টেড মেথড থাকতে পারে। এখন যদি এরকম হয় যে সবগুলা মেথডই, মানে একটা ক্লাসের মধ্যে যতগুলো মেথড আছে সবগুলো মেথডই নন ইমপ্লিমেন্টেড অবস্থায়, মানে কোনো ইমপ্লিমেন্টেড অবস্থা নেই, তাহলে সেটাকে আমরা কি বলি? মানে একটা ক্লাসের মধ্যে সবগুলা মেথডই নন ইমপ্লিমেন্টেড অবস্থায়, মানে ইমপ্লিমেন্ট করা নেই, তাহলে সেটা কি বলি? ইন্টারফেস। ইন্টারফেসের মধ্যে কোনো মেথডই ইমপ্লিমেন্টেড অবস্থায় থাকবে না। দেখবা যে ইন্টারফেসের মধ্যে আমরা মেথড সিগনেচার লিখি, তার সামনে অবস্ট্রাক্ট লিখি না, বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমরা সামনে অবস্ট্রাক্ট লিখে দিই, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কিছু কিছু মেথড ইমপ্লিমেন্ট অবস্থায় থাকবে, কিছু কিছু মেথড নন ইমপ্লিমেন্ট অবস্থায় থাকবে, বাট এটা ম্যান্ডেটরি না। এরকম থাকবে যে সবগুলো মেথডই ইমপ্লিমেন্ট করা নেই, ঠিক আছে? তাহলে ওটা অ্যাবস্ট্রাক্ট। বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতে গেলে অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট একটা নন ইমপ্লিমেন্ট অবস্থা থাকতে হবে, ঠিক আছে? এটা আসলে কাজটা কি? এটা কাজটা হচ্ছে হলো, ফর এক্সাম্পল ওই যে আমরা শেপ ক্লাস দেখছিলাম না, ওখানের মধ্যে একটা তো আমাদের ক্যালকুলেট এরিয়া মেথড ছিল। গত ক্লাসে আমরা দেখছিলাম না যে শেপ ক্লাস একটা আছে, তার মধ্যে হলো ক্যালকুলেট এরিয়া মেথড আছে। দেন আমরা যখন রেক্টেঙ্গেল ওই শেপ ক্লাসকে এক্সটেন্ড করছি তখন কি ওই ক্যালকুলেট এরিয়াটাকে ওভাররাইড করছে, কারণ রেক্টেঙ্গেলের যেভাবে আমি ক্যালকুলেট করব আর শেপ ক্লাসের যে এরিয়া ক্যালকুলেশন সেটা সেম না। আবার ট্রায়াঙ্গেলের মধ্যে ক্যালকুলেট এরিয়াটা আমরা নিচের ভার্সনে করে নিয়েছিলাম। কিভাবে কি অ্যাপ্রোচ করছিলাম? মেথড ওভাররাইডিং, মেথড ওভাররাইডিং আমরা করছিলাম না যে আগের ক্লাসে শেপ ক্লাসে যে আমরা দেখছিলাম শেপ ক্লাসে একটা ক্যালকুলেট এরিয়া মেথড ছিল, সেটাকে আমরা ওভাররাইড করছিলাম রেক্টেঙ্গেলে, কারণ রেক্টেঙ্গেলের এরিয়া ক্যালকুলেশন আর শেপের এরিয়া ক্যালকুলেশন সেম না। ট্রায়াঙ্গেলের এরিয়া ক্যালকুলেশন শেপের এরিয়া ক্যালকুলেশন সেম না। সো আমরা কি করছিলাম? ট্রায়াঙ্গেলের মধ্যে ওই আগের ক্লাসেরটাকে ওভাররাইড করছিলাম। এখন ধরো এরকম যদি হয় যে সবাই সবার মতো ইমপ্লিমেন্ট করে গেছে, তাহলে প্যারেন্ট ক্লাসের যে আমি এরিয়া ক্যালকুলেশন একটা মেথড লিখে রাখছি এটা আসলে কোনো দরকার আছে? আর ওটার মধ্যে যে আমি একটা এরিয়া ক্যালকুলেশনের রুল লিখে রাখছি যে উই ইনটু আই ইনটু দেম, এটা আসলে কোনো দরকার আছে? কারণ রেক্টেঙ্গেল নিজের ভাষণ করে নিতেছে, ট্রায়াঙ্গেল নিজের মতো করে নিতেছে, সার্কেল এক ধরনের করে নিতেছে, কিউব আর এক ধরনের করে নিতেছে, তাহলে ওই যে আমি শেপ ক্লাস যেটা লিখে রাখছি সেটা আসলে কোনো কাজে লাগতেছে? কারণ সবাই তো ওভাররাইড করতেছে, তাহলে আমার ওইটা তো রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি ওই ক্ষেত্রে কি করতে পারি? ওইটাকে আমি অ্যাবস্ট্রাক্ট করে দিতে পারি, যে ওটার মধ্যে সাথে মেথড সিগনেচারটা বলা থাকে, যে আমার মধ্যে এই মেথড সিগনেচার আছে, মানে ক্যালকুলেট এরিয়া নামে একটা মেথড আছে, এবার যে যার ইচ্ছা তার মতন তুমি ইমপ্লিমেন্ট করে দিবে। এটা আরেকটা সুবিধা আছে অ্যাবস্ট্রাক্ট, মানে অ্যাবস্ট্রাক্ট মেথডে, সেটা হচ্ছে হলো ফর এক্সাম্পল ধরো আমি যদি কোনো সময় ইম্পোজ করতে চাই, ওভাররাইড আমি করছিলাম, আমি কি সবসময় আমি কি ফোর্স করছিলাম যে তোমাকে এটা ওভাররাইড করতে হবে ক্যালকুলেট এরিয়াটা? না করলে কি কোনো সমস্যা হতো? না করলে কি প্যারেন্ট ক্লাস একটা কল দিত, কথাটা বোঝা গেছে? আমি যখন এক্সটেন্ড করতেছি
যখন ওভাররাইড করলাম না তখন কি ক্যালকুলেট এরিয়া মেথডটা কাটটা কল দেবে প্যারেন্ট ক্লাস এটা লেখা আছে বাট আমাকে এখানে ফোর্স করতেছিল যে তুমি তোমার মতো ইনক্রিমেন্ট করে নাও আমি না করলে কি আগেরটা করলো বাট আসলে কি ফোর্স করার দরকার ছিল না কারণ আমি জানি যে এটা হলো সবার জন্য ডিফারেন্ট হবে তো এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে করা যায় আমরা একটু দেখি কিভাবে করা যায় সো ফার্স্টে আমরা একটা ক্লাস তৈরি করে নিই ধরো অ্যাপ ধরো এই শেপ ক্লাস আচ্ছা একই ফাইলের মধ্যে আচ্ছা শেপ ক্লাস এটা হলো দিলাম অ্যাবস্ট্রাক্ট দেখো কোনো ইউনিট দিছে ভিতরে কিছু আছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস তো সেটার মধ্যে নন ইমপ্লিমেন্টেড মেথড থাকতে পারে না থাকতে পারে ডাজন্ট ম্যাটার ঠিক আছে এখন এটার ভিতরে আমি ধরো একটা মেথড লিখলাম পাবলিক আচ্ছা ডাবল উইথ হাইটগুলো দিয়ে নেই উইথ পাবলিক ডাবল হাইট পাবলিক ডাবল তাহলে দেখো আচ্ছা এই প্রজেক্টরটা কি না প্রজেক্টরটা অ্যাডজাস্ট করা যাবে প্রজেক্টরটা মনে হয় মানে লেখাগুলা ক্লিয়ার আসতেছে না হ্যাঁ মানে কোনো ঠিক করার ব্যবস্থা নেই আচ্ছা সো তাহলে আমার এটার মধ্যে তিনটা জিনিস আছে একটা হলো উইথ একটা হাইট একটা ডেপথ ঠিক আছে আরেকটা আমি মেথড লিখে রাখছি যেটা ক্যালকুলেট এরিয়া যেটা হলো আগে আমরা হচ্ছিল এটা ডিফাইন করে রাখতাম পরবর্তীতে যে ওভাররাইড করতাম বাট আমি এখানে কি করতেছি আমি এখানে ডিফাইন করে রাখবো না এখানে কি করব জাস্ট এটা টাইপ মানে মেথড সিগনেচারটা বলে দেব পাবলিক অ্যাবস্ট্রাক্ট ডাবল ক্যালকুলেট এরিয়া অ্যাবস্ট্রাক্ট কেন এখানে অ্যাবস্ট্রাক্ট দিলাম কেন কারণ আমি এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলে অ্যাবস্ট্রাক্ট দিছি তোমাদের তো করেছিলাম আমি এই লাইনে অ্যাবস্ট্রাক্ট দিলাম কেন এটা তো বডি নাই এটা শুধুমাত্র আমি মেথড সিগনেচারটা দিয়ে রাখছি সেই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু যদি মেথড না থাকে মেথডের মধ্যে যদি বডি না থাকে তাহলে ওই সময় আমাকে এটাকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিফাইন করতে হবে ঠিক আছে অ্যাবস্ট্রাক্ট মেথড সো একটা ক্লাসের মধ্যে যদি অ্যাট লিস্ট একটা অনলি একটা যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে ডিফাইন করতে হবে এটা খেয়াল রাখবা এটা একটা ক্লাস বাট এটা কিন্তু অবজেক্ট তুমি তৈরি করতে পারবে না কারণ এটা ইমপ্লিমেন্টেড অবস্থায় আছে কিছু পোরশন দিয়ে নন ইমপ্লিমেন্টেড না তাহলে কোন পোরশন যদি এরকম থাকে যে তুমি নন ইমপ্লিমেন্টেড অবস্থায় মানে ইমপ্লিমেন্টেড না তাহলে সেই ক্ষেত্রে তুমি অবজেক্ট তৈরি করতে পারবা না কথা বোঝা গেছে সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কিন্তু অবজেক্ট তৈরি করা যাবে না তাহলে তুমি কি করতে পারো এটার একটা ক্লাস তৈরি করতে পারো ঠিক আছে একটা আরেকটা ক্লাস তৈরি করো যেটা হলো এটাকে এক্সটেন্ড করবে সো ধরো আমি আরেকটা ক্লাস তৈরি করলাম রেক্টেঙ্গেল নিউ ক্লাস রেক্টেঙ্গেল সো এটা এক্সটেন্ড করতেছে হচ্ছে হলো শেপকে class rectangle must either be declared abstract or implemented abstract method
ক্যালকুলেট এরিয়া। এটা কি একই রচিত? আগে যদি আমার প্যারেন্ট ক্লাস মধ্যে ক্যালকুলেট এরিয়া লেখা আছে, বাট আমাকে কিন্তু ফোর্স করতে, এখানে ফোর্স করতেছে না। এখানে আসলে কি বলতেছে, এই নোটটা বলতেছে যে তুমি আইদার অ্যাবস্ট্রাক্ট হয়ে যাও, কারণ যখন এক্সট্রা করতেছি শেপ ক্লাসের সব পাবলিক প্রপার্টি কি আমার মধ্যে চলে আসছে না? পাবলিক প্রপার্টির মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথডটাও তো পাবলিক প্রপার্টি ছিল, সেটা আমার মধ্যে চলে আসছে। আর আমার মধ্যে চলে আসলে আমার ভিতরে কি একটা এমন একটা মেথড আছে যে মেথডটা ইমপ্লিমেন্ট করা নাই, তাহলে আমার কি অ্যাবস্ট্রাক্ট হতে হবে। এটা হলো ফার্স্ট সলিউশন, যে তুমি নিজে অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে, ঠিক আছে? অথবা তুমি ওই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ইমপ্লিমেন্ট করো। জাস্ট লাইক হচ্ছিল, এটা হচ্ছিল কাইন্ড অফ এভাবে চিন্তা করতে পারো যে তোমার হচ্ছিল ওই যে এভাবে এই জিনিসগুলো দেখছিলা, যে এক ধরনের মানে বল থাকে, 4-5টা বল এরকম রেখে দেয়, তারপর এক সেট থেকে ছেড়ে দিলে একটা বাড়ি দিলে আস্তে আস্তে সামনে, অথবা ই দেখছো না যে কি বলা হয় যে এরকম করে সামনে সাজানো থাকে, আমার নামটা ভুলে গেছি, মানে একটার মধ্যে টাচ দিয়ে পড়লে বাকি সবগুলো হয়ে যায়। হ্যাঁ, ডোমিনো, সরি, তো ডোমিনো গুলো এরকম থাকে যে একটা পর পর সাজানো থাকে, একটা পরে টাচ দিলে একটা পরে পড়তে থাকে, ঠিক আছে? কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস এরকম। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিন্তু যদি এক্সটেন্ড করে তাহলে ওই ডোমিনোর মতো হয়, ধাক্কা দিলাম, তো আইদার তোমাকে নিজে পড়ে যেতে হবে, দেখো চলে আমি নিজে অ্যাবস্ট্রাক্ট করে দেবো, মানে আমার কি কেউ ধাক্কা দিচ্ছে, মানে যে এক্সটেন্ড আমি কিছু নিয়ে আসছি, আমার ধাক্কা দিচ্ছে, দেখো চলে আমাকে অ্যাবস্ট্রাক্ট করে দেবে, অথবা ওখানে মধ্যে কোনো ফোর্স দিয়ে ওটাকে অফ করে দিতে হবে, সেগুলো আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আইদার তুমি ওই মেথডটাকে ইমপ্লিমেন্ট করো, আর না তুমি অ্যাবস্ট্রাক্ট হয়ে যাও, ঠিক আছে? কারণ তোমার মধ্যে কি একটা অ্যাবস্ট্রাক্ট প্রপার্টি চলে আসছে, আইদার ওটাকে তুমি সলভ করে তুমি ইমপ্লিমেন্ট করো, আর অথবা তুমি নিজে অ্যাবস্ট্রাক্ট হয়ে যাও। সো দেখো, আমার কিন্তু এটা ফোর্স করতে চাই, তোমাকে ক্যালকুলেট এরিয়াটা মাস্ট ইমপ্লিমেন্ট করতে হবে, কিন্তু আগে কি আমাকে এটা ফোর্স করতো? এই বলে যদি তুমি করলে করো, না করলে না করো, আমারটা তো আছেই, তো আমারটা তুমি কল করো, মানে আমার শেপ ক্লাসের মধ্যে আমার যে ক্যালকুলেট এরিয়া মেথডটা আছে সেটা তুমি কল করো, সমস্যা নাই। বাট এখন এখানে তোমার ফোর্স করতেছে যে তোমাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আমি তো এটাই বললাম যে এটাকে আইদার রেক্ট্যাঙ্গেলে অ্যাবস্ট্রাক্ট হয়ে যেতে হবে, অথবা এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমি যদি এখানে এটা অ্যাবস্ট্রাক্ট করে দেই, তাহলে কি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এক্সটেন্ড করতেছে না? তো জিনিসটা হচ্ছিল যে আইদার তোমার অ্যাবস্ট্রাক্ট করে দিতে হবে, মানে অ্যাবস্ট্রাক্ট হওয়া মানে কি যে তুমিও নন ইমপ্লিমেন্ট অবস্থা, তাহলে রেক্ট্যাঙ্গেলের কিন্তু তুমি কোনো অবজেক্ট তৈরি করতে পারবে না, কারণ কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে তুমি অবজেক্ট তৈরি করতে পারবে না, কারণ সেটা আসলে ইমপ্লিমেন্ট অবস্থায় নাই, বুঝা গেছে? সো এটা একটা সলিউশন যে আমি নিজে অ্যাবস্ট্রাক্ট হয়ে গেলাম, বাট এটা তো আসলে আমি চাই না। সো আমি চাই হচ্ছে হলো অল্টার প্লাস এন্টার দেই ইমপ্লিমেন্ট মেথড। সো এই যে এখানে দেখাবে যে কোন কোন মেথডগুলোকে তোমার ইমপ্লিমেন্ট করতে হবে, যে কোন কোন মেথডগুলোর মধ্যে ঝামেলা ছিল, মানে বডিটা ডিফাইন করা নেই। সো আমার একটা মেথড আছে, সেটা হলো ক্যালকুলেট এরিয়া। সো ওকে দিলাম, আমার এখানে হচ্ছে হলো ক্যালকুলেট এরিয়া। সো দেখো, এটাও কিন্তু ওভাররাইড, আমরা আগের দিন যেটা দেখছিলাম সেটাও ওভাররাইড, এইটা ওভাররাইড, বাট ডিফারেন্স কি? একটা হলো অ্যাবস্ট্রাক্ট মেথডকে আমি ওভাররাইড করতেছি, আর আগে ছিল হলো নরমাল মেথডকে ওভাররাইড করছি। সো এখানে কিন্তু হলো যে দেখো ফোর্স করতেছে, যে ফোর্স করে তোমাকে ওভাররাইড একটা মেথড লেখানো হইতেছে, বাট আগে কিন্তু আমি এই ফোর্সটা করতে পারতাম না। আগে তুমি যদি করো দ্যাটস বেটার, না করলে আমারটা তুমি কল করতে পারো, বাট এখানে মধ্যে আমি তাকে এক্সপ্লিসিটলি বলে দিচ্ছি যে তুমি আমাকে অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ওভাররাইড করো। এটা কোনো সুবিধা নেই, সুবিধা বললাম মানে আমার কি এটা আমি ফোর্স করে দিতেছি না, তোমাকে আগে এটা ফোর্স করতো, তাহলে এটা ঝামেলা না? তুমি যদি না করো, আমি তোমার বললাম যে তোমার মানে অ্যাবস্ট্রাক্ট মেথড তুমি করলাম। শোনো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ একটা রুলই আছে যে নেভার ট্রাস্ট ইউজারকে তুমি কোনো সময় ট্রাস্ট করতে পারবে না। মনে করো যে তুমি এখন একটা যে ফর আমার ফেসবুকে একটা লগইন স্ক্রিন তৈরি করো, এখন তুমি কি ইনপুট দিতেছো, ইনকারেক্ট হইতেছে, এখন ফেসবুকে কোনো পরে বলবে যে তুমি মনে করো 2 বার ইনকারেক্ট দিলে আমি তোমার অফই করে দিই, তুমি জীবন আর অ্যাক্সেস করতে পারবে না, ঠিক হবে? তাহলে আমার কোনো সময় কিছু মিজার দিতে হবে, ঠিক এটা এখানে এরকম না। অথবা তোমাকে আমি যে ফর এক্সাম্পল এই যে ফেসবুক মনে করো তোমাকে একটা পোস্ট করতে দেবে, ঠিক আছে? আমি পোস্ট করার মধ্যে তুমি তো অনেক কিছু এখানে মধ্যে অ্যাড করে দিতে হবে, মনে করো ফাইল আপলোড করে দিলাম, ভিডিও আপলোড করে দিলাম, আর একটা সাইজ লিমিট থাকে না, আমি যদি সাইজ লিমিটটা না বলে দেয় তাহলে তুমি তো হয়তো 2 GB আপ করে দিতে হবে, অথবা যদি এই যে মনে করো 1000, অথবা এই যে বিভিন্ন সাইডে গেলে দেখা যায় যে ডিডোস থাকে, কিছুক্ষণ পর পর তুমি যদি অনেক বেশি
মানে ওটা হিট করো তাহলে যে ক্যাপচা ওপেন করে দেবে তুমি কি আসলে রোবট নাকি রোবট না এরকম ওপেন করে না, কারণ কি তোমার ইম্পোজ করতেছে যে তুমি আগে তুমি নিজেকে স্যাটিসফাই কি করো যে ঠিক করো। এখন যদি ওরা না করতো, না করলে পৃথিবীতে আর জীবনে কোনো সময় নেট ইউজ করতে যেত না, তাহলে সবাই ওটাকে হিট করতে থাকতো, ঠিক আছে। তো এই যে রোবট হিট করতে থাকতো তাহলে আর কোনো সময় মানুষ এক্সপ্লোর করে, এটা আমার অ্যাডভান্টেজ। তো আমি এখানে ইম্পোজ করে দিয়েছি যে এক্সপ্লিসিটলি যে তুমি এটাকে ওভাররাইড করো, ঠিক আছে। তো এর জন্য আসলে আমরা অ্যাপস্ট্রাক্ট মেথড ইউজ করি। তো তাহলে কি আগের মতই না জিনিসটা? আচ্ছা, এখন সেম ভাবেই ধরো আমরা আরেকটা অ্যাপ ক্লাস তৈরি করলাম, অথবা একটা ট্রায়াঙ্গেল ক্লাস তৈরি করি। সো ট্রায়াঙ্গেল সেম এক্সটেন্ড করলাম হচ্ছে হলো শেপকে, দেন ইমপ্লিমেন্ট করলাম, অল্ট এন্টার দাও। সো আমি ভিতরে জিনিস লিখলাম না, ভিতরে জিনিসটা আমি এখন যা ইচ্ছা লিখতে পারি, ঠিক আছে। সো তাহলে আমার এখানে দুইটা ক্লাস তৈরি হয়ে গেল, একটা রেক্টেঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল, যেটা এক্সটেন্ড করতেছে হচ্ছে হলো শেপকে এবং পলিগন মেথড থেকে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এগেইন আবার বলতেছি যে এটা আসলে আমার সুবিধাটা হচ্ছে হলো যে আমি এখানে তাকে ফোর্স করতেছি যে তুমি আমার যখনই এক্সটেন্ড করবা আমার এই জিনিসগুলো তোমার নিজের মতো করে ইমপ্লিমেন্ট করে নিতে হবে, যেটা আমরা আমি আগে ইম্পোজ করতে পারতাম না। তুমি আমি এক্সটেন্ড করছো ঠিক আছে, আমার জিনিসপত্র তুমি নিয়েছো ঠিক আছে, তুমি ইউজ করলে করো, না করলে না করো, এটা তোমার নিজের ভাষণ তৈরি করলে করো, না করলে না করো, দেখছি। বাট তুমি আমার জিনিসপত্র নিতেছো ঠিক আছে, কিন্তু আমি এখানে তাকে এক্সপ্লিসিটলি বলে দিয়েছি যে তুমি যদি আমাকে এক্সটেন্ড করো তাহলে তোমাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করে দিতে হবে। জাস্ট লাইক হলো ধরো তুমি মানে ইউআই স্টুডেন্ট হিসেবে ঢুকছো, তোমাকে কোনো সময় বলে দেওয়া ধরেন একটা যে ইনস্ট্রাকশন দেওয়া হয় না যে তোমাকে পড়ালেখা করতে হবে, তারপর হচ্ছে হলো লাইভ ইউজ আইডি কার্ড নিয়ে আসতে হবে। এখন মনে করো তোমাকে এই জিনিসগুলো বলে দিচ্ছে, আর সে কি বলছে যে তুমি পড়ালেখা কোন টাইমে কোন সময় কতটুকু করতে হবে, এগুলো কি ইনস্ট্রাকশনের মধ্যে বলা ছিল? তাহলে তোমাকে অ্যাবস্ট্রাক্টলি সে বলে দিচ্ছে যে তোমার পড়ালেখা করতে হবে, না করলে তুমি প্রফেশনে চলে যাবে। আর কি বলছে যে কোন সেমিস্টারে কত সিজিপিএ রেলে তুমি প্রফেশনে করতে হবে, এরকম কিছু বলছে? তুমি তোমার মতো পড়ালেখা যেভাবে করবা তুমি তোমার মতো পড়ালেখা করে নিবা, ঠিক আছে। সো এখন আমি যদি এটা ইম্পোজ না করি, তুমি যেমন পড়ালেখা করবা প্রফেশন, আমি যখন এই রেজিস্ট্রেশনটা না দিয়ে দিই তাহলে তুমি পড়ালেখা করবা, জিরো হয়ে গেল, সারা জীবন জিরোই থাকবে, সমস্যা নেই। কিন্তু এখন প্রফেশনে আমাদের একটু ভয় লাগে, না আমাদের পড়ালেখা করতে হবে, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস সেম জিনিস হয়ে গেছে যে তোমাকে আমি বলে দিচ্ছি যে এই কাজটা করতে হবে এবং তোমার নিজের ভাষণ তুমি তৈরি করে নাও, বাট তোমাকে অবশ্যই তৈরি করতে হবে, কারণ তুমি আমাকে এক্সটেন্ড করছো। আদারওয়াইজ তুমি আমাকে এক্সটেন্ড করবে না জীবনে, তাহলে তোমার ইমপ্লিমেন্ট করতে হবে না। আর যদি এক্সটেন্ড করো তো অবশ্যই আমার ওই নন ইমপ্লিমেন্টেড মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করে নিতে হবে। আচ্ছা, সো এখন আমরা ধরো আরেকটা ক্লাস তৈরি করি, অ্যাপ ক্লাস। সো PSVM দিলাম, তো জাস্ট একটা অ্যাপ ক্লাস তৈরি করলাম, মানে এগুলো নিয়ে আমরা কাজ করার জন্য। তো আমরা গত ক্লাসে কি দেখছিলাম যে একটা অ্যারে তৈরি করা যায় না, মানে ক্লাসের অবজেক্টে অ্যারে তৈরি করা যায় না। ক্লাসে অ্যাকাউন্টের তারপরে কি ওটা প্রত্যেকটা ইনডেক্সে আমরা হচ্ছে হলো ওই যে অ্যাকাউন্ট ক্লাস ছিল, সেভিংস ক্লাস হলো অ্যাকাউন্ট ক্লাস এক্সটেন্ড করছে, তারপর হচ্ছে হলো আরেকটা ছিল ক্লায়েন্ট ক্লাস অ্যাকাউন্ট ক্লাসকে এক্সটেন্ড করছে, তারপর আমরা হলো একটা অ্যারে তৈরি করছিলাম অ্যাকাউন্ট ক্লাসে, সেটার মধ্যে হলো প্রত্যেকটা ইনডেক্সে সেভিং অ্যাকাউন্টের অবজেক্ট তৈরি করতাম আর হলো কারেন্ট অ্যাকাউন্টের অবজেক্ট তৈরি করতাম, ঠিক আছে। এখানেও সেম কাজটা করা যায়। ফার্স্টে শেপ এই শেষ দিলাম, দেখো আমি কি বলছি, শেপ ক্লাস একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তার কোনো অবজেক্ট তুমি ডিক্লেয়ার করতে পারবে না, মানে এখানে আমি ক্যারে ডিক্লেয়ার করলাম না, তাহলে কি জিনিসটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? কন্ট্রাডিক্টরি মানে কি আমি যেটা বললাম তাহলে সেটা ভুল হয়ে গেল না? আমি কি বলছিলাম যে তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো অবজেক্ট তুমি ডিক্লেয়ার করতে পারবে না, বাট আমি এখানে অ্যারে ডিক্লেয়ার করছি না, কিভাবে পারলাম? কথা বুঝতে পারছো? আমি বলছিলাম কি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো অবজেক্ট আমি ডিক্লেয়ার করতে পারবো না, ঠিক আছে। বাট আমি এখানে কি করলাম, একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, কিভাবে করলাম? হ্যাঁ
জোরে বলো। বাট ইমপ্লিমেন্ট তো শেপ ক্লাস করা হয়, শেপ তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ইমপ্লিমেন্ট করতে কোথায় করছি? রেক্ট্যাঙ্গেল অবজেক্ট তৈরি করতে হবে। আমি শেপের তো করে ফেলবো। লাস্ট ক্লাসে বলছিলাম এটা কাম নেই। এটা কোনো ডেফিনেশন না, মেইন এই করতে হবে নাকি ফাংশন করতে হবে, এটা কোনো ডেফিনেশন। দেখো আমরা এখানে কোনো অবজেক্ট ডিক্লেয়ার করছি, বারবার ভুলে যাও। লাস্ট ক্লাসে বলছিলাম না এটা কি একটা অ্যারে ডিক্লেয়ার করা, ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, মানে এখানে কোনো অবজেক্ট ডিক্লেয়ার করা হয়েছে? প্রতিটা 10টা ইন্ডেক্স আছে, 10টা ইন্ডেক্সে কোনো ইন্ডেক্সে কি আমি অবজেক্ট ডিক্লেয়ার করছি এখনো? লাস্ট ক্লাসে কি এটা বলছিলাম না যে অ্যাকাউন্ট ক্লাসে একটা অ্যারে ডিক্লেয়ার করছি, বাট প্রত্যেকটা ইন্ডেক্সে আমি কোনো অবজেক্ট ডিক্লেয়ার করছি এখনো? শেপ ক্লাস একটা প্যারেন্ট ক্লাসে অ্যারে, নট অবজেক্ট। এখানে 10টা অবজেক্ট তৈরি হয়ে যায় না, জাস্ট 10টা স্পেস তৈরি হয়েছে। ওই যে অ্যাগেইন আবার বলছিলাম যে তোমাদের এখানে আমি ধরো কতগুলো চেয়ার দিয়ে দিছি, বাট এখানে আমি তোমাদের বসাইছি এখনো জাস্ট কতগুলা প্লেস তৈরি করছি, সেখানে জাস্ট প্লেস তৈরি করে দিছি। প্লেস তুমি শেপ ক্লাসের প্লেস তৈরি করতে পারো, আবার মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হোক আর যাই হোক, ঠিক আছে, এটা ডাজন্ট ম্যাটার। এর ভিতরে যদি আমি যাই, মনে করো S0, এটা হলো 0 নাম্বার হচ্ছে হলো আমার ভেরিয়েবল। এখানে যদি আমি মনে করো নিউ শেপ দেই তাহলে ইরর দিবে। কারণ কি? আমি শেপ ক্লাসে কোনো অবজেক্ট তৈরি করতে পারবো? কারণ শেপ ক্লাস হলো অ্যাবস্ট্রাক্ট। এখানে তোমার এরকম মনে হতে পারে, যেমন একজন যে কোশ্চেন করছিল যে শেপ ক্লাসকে তো ইমপ্লিমেন্ট করছে, বা শেপ ক্লাসকে ইমপ্লিমেন্ট করছে কোথায়? রেক্টেঙ্গেলে। সো রেক্টেঙ্গেলের অবজেক্ট তৈরি করতে পারবো, যেটা ইমপ্লিমেন্ট, যে জায়গায় তুমি ইমপ্লিমেন্ট করে একদম স্যাটিসফাই করে রাখছো, ফুল প্রুফ করে রাখছো, সেই জায়গায় আমি এটাকে ক্লাস তৈরি করতে, মানে এটা অবজেক্ট তৈরি করতে পারবো। বাট শেপের কি ভিতরে ইমপ্লিমেন্ট করা আছে? ভিতরে জিনিসপত্র নাই, সেখানে এখানে করতে পারবো না। সো আমি এখানে করতে পারবো কি? রেক্টেঙ্গেল। সেম ভাবে SS1 ট্রায়াঙ্গেল। আগের মতন না? সো এখানে আসলে এখন তুমি বলতে পারো যে তাহলে শেপ ক্লাসটা তো আমার অ্যাবস্ট্রাক্ট, আমার এখানে তো ওই যে রেফারেন্স মানে নাই, ওটা কি বলে অবজেক্ট ডিক্লেয়ার করা নাই, অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবো না। তাহলে এটা কিভাবে আমি আরেকটা ওই রেক্টেঙ্গেলের একটা অবজেক্টকে আমার মধ্যে নিতেছি? দেখো লাস্ট ক্লাসে আমি যখন বলছিলাম, আমি কি বলছিলাম, মনে করো শেপ ক্লাসের আমি যখন এখন মনে করো HS0 ডট ক্যালকুলেট এরিয়া, এটা যখন কল দিব, আমি কি বলছিলাম দুইটা স্টেপে কল হয় না? ফার্স্টে যে দেখে আমি যার ভেরিয়েবল সেখানের মধ্যে এই মেথডটা লেখা আছে কিনা, টাইপ সিগনেচারটা আছে কিনা। আমি কি বলছিলাম জাস্ট ফার্স্ট লাইনটা আছে কিনা, এটা ফার্স্ট লাইনটা আছে। শেপের মধ্যে কি ক্যালকুলেট এরিয়ার ফার্স্ট লাইনটা লেখা আছে, ওই মেথড সিগনেচারটা লেখা আছে, লেখা আছে না? অ্যাবস্ট্রাক্ট করে আমি লিখে রাখছি না? বডি নাই, বাট ফার্স্ট লাইনটা তো লেখা আছে, মেথড সিগনেচারটা। সো যাই দেখবে যে আমার কাছে মেথড সিগনেচারটা লেখা আছে না, লেখা আছে। সো ফার্স্ট ইজ স্যাটিসফাইড। এরপরে দেখবে আমি কার ভেরিয়েবল, SS0 তে কার ভেরিয়েবল আছে? রেক্টেঙ্গেল। তখন রেক্টেঙ্গেলের ভিতরে যে আমি ক্যালকুলেট এরিয়াটা কল দিই। আসলে শেপ এখানে আসলে ইউজ হচ্ছে একটা রেফারেন্স হিসাবে, নট অবজেক্ট। সো রেফারেন্স হিসাবে তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করতে পারো, বাট অবজেক্ট হিসাবে তুমি ইউজ করতে পারো না, কারণ একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ওটা ইমপ্লিমেন্টেড না। বাট তার সাব ক্লাসের কোনো অবজেক্ট তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে রাখতে পারবা, ওই সময় রেফারেন্স হিসাবে কাজ করবে। কারণ কি? তার মধ্যে ইমপ্লিমেন্ট করা নেই, বাট আমি তো ওইটা কল করতেছি না, আমি করতেছি কাকে? আমার সাব ক্লাসের মধ্যে যেটা আছে সেটাকে। সাব ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করা অবস্থায় আছে, আমার তো কোনো সময় আসলে প্যারেন্টে কল হবে না। হ্যাঁ, কল হয়তো কোন সময়, যদি যে আমরা আগে ওভাররাইড মেথডের মতন কন্ডিশন রাখি। হিসাব বুঝা গেছে? তাহলে কি আগের মতন জিনিস না? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের রেফারেন্স আগের মতন ইউজ করতেছি না এখানে। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি? ওই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আগের মতো যে ওভাররাইডের মেথড আমরা করতাম, এখানে ওভাররাইড মেথড করতে হবে, বা প্যারেন্ট ক্লাসের মধ্যে আমরা হচ্ছে হলো ওই মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করা রাখবো না, নন ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে? কোনো কোশ্চেন? তোমাদের অ্যাসাইনমেন্ট ওপেন করো। এই অ্যাসাইনমেন্টটা আগের অ্যাসাইনমেন্টের মতন। এই অ্যাসাইনমেন্টটা করতে মানে আগেরটা যদি নিজে করে থাকো তাহলে এটা করতে বেশি সময় লাগার কথা না, দেখলে বুঝতে পারবা যে কেন।
খালি শুধুমাত্র আগের জিনিসগুলোরই চেঞ্জ করতে হবে। সো ফার্স্টে এটা হচ্ছিল তোমাদেরটা, দেখো আমার আসলে এখানে তো জুম, আচ্ছা। সো এখানে 3 ধরনের ক্লাস মানে থাকবে, 3 ধরনের এমপ্লয়ি থাকবে। তো আগে কি করতাম, ওই যে আমরা 2 ধরনের অ্যাকাউন্ট তৈরি করছিলাম, তো এখানে আমাদের হলো 3 ধরনের এমপ্লয়ি থাকবে। একটা হচ্ছিল স্যালারিড এমপ্লয়ি, মানে এর হচ্ছিল একটা পার্টিকুলার স্যালারি থাকবে, মানে ওটা সবসময় সেমই থাকবে, ওটা কোনো সময় চেঞ্জ হবে না। স্যালারি মানে হলো যে মান্থলি, মনে করো একজনের মান্থলি স্যালারি হচ্ছিল মনে করো 50,000 টাকা, তাহলে তার সবসময় 50,000 টাকাই থাকবে, কোনো সময় চেঞ্জ হবে না, কম হবে না, বেশি বাড়বে না। বাড়তে পারে আমি যদি স্যালারি ইনক্রিজ না করি, বাট এটা সবসময় সেম থাকবে, মানে একটা মান্থের জন্য সেম থাকবে। আওয়ারলি এমপ্লয়ি হচ্ছিল এরা আওয়ারলি বেসিসে কাজ পাবে, মানে টাকা পাবে। মনে করো সে 10 ঘন্টা কাজ করলো, পার আওয়ার হলো 20 টাকা করে, তাহলে হলো সে পাবে হচ্ছিল 200 টাকা, ঠিক আছে? তো এরকম। তাহলে ফার্স্টের মধ্যে কি একটা স্যালারি টাইপের একটা ভেরিয়েবল থাকতে হবে, সেকেন্ডের মধ্যে কি 2টা ভেরিয়েবল থাকতে হবে না? একটা হলো কত আওয়ার কাজ করছে এবং পার আওয়ারের রেট কত, ওটাকে ইনটু করে আমি তাকে স্যালারি দেব। তো এই যে আওয়ার ওয়ার্ক মানে কত আওয়ার সে কাজ করছে ইনটু আওয়ারলি রেট, ঠিক আছে? এরপরে কমিশন এমপ্লয়ি হচ্ছে হলো যে সে কিছু মানে সেল করলে তার উপরে কিছু পার্সেন্টেজ পাবে। মনে করো সে সেল করলে হচ্ছে হলো মানে টোটাল সেল করছে এ, সরি পার্সেন্ট হচ্ছে হলো এ, টোটাল সেল বি, মানে টোটাল টাকা সেল করছে সে মনে করো 1000 টাকা, আর তার পার্সেন্টেজ হলো 10, তাহলে প্রতি 100 টাকায় সে 10 টাকা পাবে, তাহলে টোটাল সে কত টাকা পাবে? টোটাল সে করছে 1000, ঠিক আছে? পার মানে 10% মানে 10% কমিশন হচ্ছে হলো তাহলে কি 100 টাকায় সে 10 টাকা পাবে, তাহলে তার টোটাল স্যালারি কত হবে? 100 টাকা, 1100 টাকা। সে 10% কমিশন পাবে, 100 টাকা নাম কি 1000 টাকাও সে পাইতেছে, আবার 100 টাকাও পাবে। 1000 টাকা তো সে সেল করছে, তো কোম্পানিটাকে কোম্পানি আবার এমপ্লয়ি দিয়ে দিবে। এই ফুল ক্যালকুলেশন যদি না করে তাহলে তার 10% কমিশন মানে হচ্ছিল সে 100 টাকা 10 টাকা পাবে, তাহলে 1000 টাকা যদি টোটাল সেল হয় 100 টাকা পাবে। ওটা ইকুয়েশনে লেখা আছে এখানে, তো ইকুয়েশনটা দেখে নিতে হবে। আচ্ছা যাই হোক, আচ্ছা আবার মাঝে মাঝে আমি হলো 10% স্যালারি ইনক্রিজ করে দিতে পারি, শুধুমাত্র স্যালারি অ্যাকাউন্ট হোল্ডার যারা আছে, মানে যারা হলো স্যালারি অ্যাকাউন্ট পায় মান্থলি একটা ফিক্সড অ্যামাউন্ট পায়, ওই যে ফার্স্টের অ্যাকাউন্ট, একটা হলো স্যালারি অ্যাকাউন্ট, একটা হলো আওয়ারলি ছিল আওয়ারলি এমপ্লয়ি, তাহলে স্যালারি এমপ্লয়ি আওয়ারলি এমপ্লয়ি, আর একটা হলো কমিশন এমপ্লয়ি। আচ্ছা এরপরে হচ্ছে হলো এখন আমি মনে করি যে এখানে এই প্যারাটার মধ্যে লেখা আছে কি যে আমি মাঝে মাঝে স্যালারি অ্যাকাউন্টের হোল্ডারদের আমি বেতন বাড়াই দিতে পারি। মনে করেন বললাম যে 10% করে স্যালারি অ্যাকাউন্ট যারা আছে তাদের বাড়াবে, তাহলে কি 10% করে সবার বেতন বেড়ে যাবে। অনলি স্যালারি অ্যাকাউন্ট যারা আছে তাদের, বাকিদের তো বেতন বাড়ানো যাবে না, তাদের তো বেতন আসলে ডিপেন্ড করে তারা কত কাজ করছে। যেমন আওয়ারলি যারা আছে তারা হলো কত আওয়ার কাজ করছে, আর যারা সেল তারা হলো কত টাকা সেল করছে, ঠিক আছে? আচ্ছা এখন তোমার কি কাজ করতে হবে দেখো, ফার্স্টে ক্রিয়েট এ এমপ্লয়ি ক্লাস। এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট হবে, কারণ এটার ভিতরে আমি কিছু মেথড লিখবো যেটা হলো সেখানে ইমপ্লিমেন্ট করবো না। ওই বাকি যে 3টা সাব ক্লাস হবে সেই 3টা সাব ক্লাস ওটাকে এক্সটেন্ড করে ওখানের মধ্যে ইমপ্লিমেন্ট করবো। আচ্ছা এটার মধ্যে 2টা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, একটা হলো গেটিং এন্ড সেটিং স্যালারি, বুঝা গেছে? 2টা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, একটার নাম হবে গেটিং স্যালারি আর একটা হলো সেটিং স্যালারি। এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে আমরা নিচে দেখবো। এখন 3টা সাব ক্লাস তৈরি করতে হবে ফর ডিফারেন্ট এমপ্লয়িজ, বুঝে? একটা হচ্ছে হলো স্যালারি, একটা আওয়ারলি, আর একটা হচ্ছে হলো কমিশন। 3টা সাব ক্লাস তৈরি করবো, আর 3টা এক্সপ্লোর করবে কাকে? এমপ্লয়ি ক্লাসকে। এরপরে তাহলে কি ওই
স্যালারি, আওয়ারলি আর হলো কমিশন, এই তিনটার মধ্যে ওই দুইটা মেথড অ্যাবস্ট্রাক্ট যে দুইটা মেথড আছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট মেথড দিয়ে ইমপ্লিমেন্ট করবা। এরপরে দেখো সেট স্যালারি এই কাজগুলো করবে ফর স্যালারিড এমপ্লয়ি। যারা হলো স্যালারি এমপ্লয়ি তারা হলো ওই স্যালারিটা সেট করে দেবো। ফার্স্টে একটা ফিক্স স্যালারি আমি দিয়ে দেবো না, ফিক্স স্যালারি দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, ফর আওয়ারলি এমপ্লয়ি সে হচ্ছে হলো আওয়ার সেট করে দেবে, মানে আওয়ার রেটটা কত আওয়ার রেট, ঠিক আছে। তাহলে দেখো স্যালারির মধ্যে দেখো আমি ভেরিয়েবল কি ইনপুট দিতেছি একটাই না, মানে প্যারামিটার হিসেবে একটা যাবে। স্যালারির ক্ষেত্রে মানে স্যালারি এমপ্লয়ির ক্ষেত্রে ওই যে ভেরিয়েবলটা ইনপুট হিসেবে দেবে ওটা হলো স্যালারি হিসেবে কাজ করবে, আর আওয়ারলির ক্ষেত্রে আওয়ার হিসেবে যেটা যাবে সেটা হলো আওয়ার রেট হিসেবে কাজ করবে। কারণ ভেরিয়েবলের নাম কিন্তু একটা আর কাজ হচ্ছে ডিফারেন্ট। স্যালারি অ্যাকাউন্টের জন্য এটা স্যালারি হিসেবে কাজ করতেছে, আওয়ারলি এমপ্লয়ের জন্য এটা আওয়ার রেট হিসেবে কাজ করতেছে। কারণ আমরা মনে কি বলছিলাম যে আওয়ার রেট ছিল না, কথাটা বুঝতে পারছো? এই আমি আজকে ক্লাস করে একজনকে আমি বুঝাই দিচ্ছি, মানে আমার কাছে যদি কাউন্সিলিং আসে আমি কেউ বুঝাই দেবো, আজকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। এটা বলতেছি একজন হয়তো বলতে পারো যে ভিডিও দেখে বুঝবা, বুঝো যেভাবে ইচ্ছে বুঝো, কিন্তু আমি ক্লাসে করে আর বুঝাই দেবো না। তো এখন যত কোশ্চেন আছে কোশ্চেন করো, কথা বুঝতে পারছো? তাহলে স্যালারি সেট স্যালারি মনে করো এসএস নাম দিলাম, এটা প্যারামিটার হিসেবে হবে আইএনটি মনে করো এ। যখন এটা স্যালারি অ্যাকাউন্টের জন্য আমি ইমপ্লিমেন্ট করব, এটা আসলে স্যালারি হিসাবে আমরা সেট করে দেব, আর এই স্যালারি নামে যে ভেরিয়েবলটা আছে স্যালারি অ্যাকাউন্টের মধ্যে সেখানে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আওয়ারলি রেটের জন্য এটা কল করি তাহলে মানে আওয়ার রেট নামে একটা ভেরিয়েবল থাকবে, সে আওয়ার রেটের মধ্যে এটা সেভ হয়ে যাবে, বুঝা গেছে? আর এটা যদি কমিশন এমপ্লয়ির জন্য হয় তাহলে ওখানে কি একটা পার্সেন্টেজ ছিল না, যে এত পার্সেন্ট কমিশন সে পাবে টোটাল সেলের মধ্যে, তাহলে এই এই ভেরিয়েবলটা ওই সময় কমিশন রেট হিসাবে সেট হবে। তাহলে দেখো একটা ভেরিয়েবলই স্যালারি ক্লাসের মানে স্যালারি এমপ্লয়ি ক্লাসের জন্য সেটা ইউজ হচ্ছে স্যালারি হিসাবে, আওয়ারলি এমপ্লয়ি ক্লাসের জন্য সেটা ইউজ হচ্ছে আওয়ার রেট হিসাবে, আর হচ্ছে হলো একটা কি ছিল কমিশন এমপ্লয়ি হিসাবে এটা ইউজ হলো কমিশন রেট হিসাবে, বুঝা গেছে? তাহলে মেথড একটা আমি লিখে রাখবো এমপ্লয়ি ক্লাসে অ্যাবস্ট্রাক্ট হিসাবে, সেটা ইমপ্লিমেন্ট করব হচ্ছে হলো স্যালারি ক্লাসের মধ্যে, এমপ্লয়ি ক্লাসের মধ্যে, কমিশন ক্লাসে, ঠিক আছে। এবং এক সময় একটা হলো এই ভেরিয়েবলটা কাজ করবে, মানে এই ভেরিয়েবলটার যে ভ্যালুটা এটা সেট করব হলো স্যালারির মধ্যে, কারণ স্যালারি অ্যাকাউন্টের মধ্যে স্যালারি নামে একটা ভেরিয়েবল থাকবে, ঠিক আছে। দেখো স্যালারি অ্যাকাউন্টের মধ্যে কিন্তু স্যালারি নামে একটা ভেরিয়েবল থাকবে, আর আওয়ারলি এমপ্লয়ির মধ্যে আওয়ার রেটে একটা ভেরিয়েবল থাকবে, আওয়ার রেট নাম থাকবে, ঠিক আছে। আর কমিশনের মধ্যে কমিশন রেট নামে একটা ভেরিয়েবল থাকবে। সো যখন স্যালারি অ্যাকাউন্টের জন্য সেট স্যালারি কল হবে তখন আমি হলো স্যালারি ইকুয়াল টু এ লিখবো, আওয়ারলি রেটের ক্লাসের সময় যখন সেট স্যালারি কল হবে দেখো নাম কিন্তু সেট স্যালারি থাকবে কিন্তু ভিতরে কাজ হবে আওয়ারলি, তো তখন এ সেট করব ছিল আওয়ার রেটের মধ্যে, তখন লিখবো আওয়ার রেট ইকুয়াল টু এ। কমিশন এমপ্লয়ি যখন কল হবে তখন আমি হলো কমিশন ইকুয়াল টু লিখবো হলো এ, বুঝা গেছে? সেট স্যালারি নিয়ে কোনো কোশ্চেন আছে মেথড নিয়ে? এবার সেকেন্ড গেট স্যালারি। গেট স্যালারি কি করবে? ফর এ উইক, মানে পার্টিকুলার একটা উইকের জন্য সে এটা কল করবে, ঠিক আছে। আচ্ছা এটার মধ্যে তুমি কি করতে পারো, এটার মধ্যে একটা প্যারামিটার নিবা, একটা প্যারামিটার সেম আগের মতন সেট স্যালারির মধ্যে একটা প্যারামিটার নিছ না, এটার মধ্যে একটা প্যারামিটার নিবা। ধরো গেট স্যালারি মনে করো ডাবল অথবা যাই নাও বি, আমি উল্টা ভাবে বুঝাই, আমি কমিশনের মধ্যে আসি। কমিশনের জন্য এটা আসলে ইন্ডিকেট করতেছে হচ্ছে হলো কত টাকা তুমি সেল করছো টোটাল, তাহলে এটা যদি আমি জানি এটা পাঠাই দিলাম, আর তুমি ভিতরে এখন রিটার্ন করতে পারো না যে কত টাকা সেল হয়েছে, মানে আমার কত টাকা আমি পাইছি, এটা কি হবে? আমার হলো কমিশন রেট ছিল না সিআর ডিভাইডেড বাই 100 ইনটু এটা না, বুঝা গেছে? এটা রিটার্ন করে দেবো,
তাহলে বিটা আসলো আর সি আর কি এই যে এখান থেকে সেট হয়েছিল না আগে আমি সেট করেছি সেট স্যালারির মধ্যে বুঝা গেছে তাহলে এখানে বিটা কি হিসেবে কাজ করতেছে যে কত টাকা আমি সেল করছি ক্লিয়ার আচ্ছা এখন যদি এটা আওয়ারলি রেটের জন্য হয় তাহলে বিটা আসলে কি মিন করবে আওয়ারলি রেট এমপ্লয়ির জন্য যদি গেট স্যালারি ব্র্যাকেটের মধ্যে বি একটা ভ্যালুতে কল করি তাহলে বিটা আসলে কি ইন্ডিকেট করবে কত আওয়ার সে ঠিক আছে তাহলে ওই সময় আমি কি দিব বি ইনটু আওয়ার রেট তো আওয়ার রেট ওই জায়গায় সেম আওয়ার রেটটা আবার কি এই যেখান থেকে সেট ছিল না ওই যে আওয়ার রেট ইকুয়াল টু এই করে রাখছিলাম এখন হলো আওয়ার রেট ইনটু বিলেট আচ্ছা এই দেখো যে আওয়ার রেট কমিশন রেট টোটাল স্যালারি এগুলা কিন্তু আমি অবশ্যই ক্লাসের মধ্যে ডিফাইন করছি এগুলা ডিফাইন করব কোথায় যে যে নিজ নিজ ক্লাসের মধ্যে আওয়ারলি এমপ্লয়ি ক্লাসের মধ্যে আমি লিখব একটা তারপর হলো কমিশন ক্লাসের মধ্যে লিখব একটা ভেরিয়েবল আর একটা হচ্ছে হলো স্যালারি ঠিক আছে এখন স্যালারি অ্যাকাউন্টের সময় যখন এটা কল করবে যে মনে করছে এখানে একটা ভ্যালুতে কল করবে এটা শুধু কি ইন্ডিকেট করবে শুরুটা কোন ইন্ডিকেট মানে কারণ কি আমার ওই ভ্যারিয়েবলের উপর বেস করে আমার একটা মান্থের স্যালারি কি চেঞ্জ হয় সবসময় সেম থাকে না কথাটা বুঝা গেছে আমার তো মনে আওয়ার রেট যখন দিলাম তখন আওয়ার রেটের উপর বেস করে আওয়ারলি এমপ্লয়ি স্যালারি চেঞ্জ হবে কারণ আওয়ার যত বেশি দিব তত টাকা সে বেশি পাবে আবার কমিশনের মধ্যে আমি যত বেশি সেল করব তত কমিশন তার বাড়বে বাট আমি যখন স্যালারির মধ্যে দেব স্যালারি অ্যাকাউন্ট তার কি প্রত্যেক মান্থের ফিক্স স্যালারি পাবে না তো এটা আসলে এখানে ওই ভ্যালুটা কোনো কিছু মিনিং ইন্ডিকেট করবে না তাহলে তুমি বলো যে তাহলে এই ভ্যারিয়েবলটা দেওয়া দরকার কি কারণ আমার এই ভ্যারিয়েবলটা হলো ওই যে প্যারেন্ট ক্লাসের মধ্যে সে বলে দিয়েছিল যে প্রপার্টি হচ্ছে আমার গেট স্যালারির মধ্যে একটা কিছু ভ্যালু দিতে হবে তাহলে তুমি এখানে যে ভ্যালু ইচ্ছা দিতে হবে কোনো সমস্যা নেই গেট স্যালারির মধ্যে সব সময় রিটার্ন করবে হচ্ছে হলো রিটার্ন আমার হচ্ছে হলো স্যালারি এই টোটাল স্যালারি যেটা লেখা আছে ধরো টোটাল স্যালারি কোনো কিছু ইকুয়েশন কিছু লেখা দরকার নেই বি এর সাথে কোনো ইকুয়েশন হবে কারণ বি এর মধ্যে ওটার কোনো মিনিংই নাই কারণ তুমি বলতেছো কেন দিতে হইতেছে ওই যে আমার যে লেখা ছিল প্যারেন্ট ক্লাসের মধ্যে আর এটা মিনিংলেস এটা কিছু জানে করা না ঠিক আছে তাহলে এগেইন আমি আবার একটু রিক্যাপ করে দিয়েছি ফার্স্ট একটা এমপ্লয়ি ক্লাস রাখবা যেটার মধ্যে দুইটা মেথড থাকবে আর কিচ্ছু না কোনো ভ্যারিয়েবল কিচ্ছু না দুইটা মেথড থাকবে একটা গেট স্যালারি সেট স্যালারি এটা অবস্থা তো এটাকে এক্সটেন্ড করবে তিনটা ক্লাস স্যালারি এমপ্লয়ি কমিশন এমপ্লয়ি আওয়ারলি এমপ্লয়ি তো প্রত্যেকটার ভিতরে একটা করে ভ্যারিয়েবল থাকবে এটা কি কমিশনের জন্য কমিশন রেট আওয়ারের জন্য আওয়ার রেট আর ওর জন্য এমপ্লয়ির জন্য স্যালারির জন্য স্যালারি তাহলে হ্যাঁ গেট স্যালারি নাও সময় আমি আওয়ারটা দিয়ে দিতেছি না এটা একটু বলবো ঠিক আছে তারপরে সেট স্যালারির সময় আমি যখন যে ভ্যালুটা দিব স্যালারি অ্যাকাউন্টের জন্য ওই এ ভেরিয়েবলটা মানে ভ্যালুটা সেট স্যালারি ফাংশনের ভ্যালুটা কাজ করবে হচ্ছে হলো স্যালারি হিসাবে যে কত স্যালারি পায় মান্থে আওয়ার রেটে এমপ্লয়ের জন্য এটা ইউজ করবে আওয়ার রেট হিসাবে ইউজ হবে আর কমিশন রেটে এমপ্লয়ের জন্য এটা হলো কমিশন রেট হিসাবে ইউজ হবে তো বিটা তিন জায়গার জন্য তিন ধরনের ইন্টারপ্রিটেশন বাট কিন্তু না কিন্তু মানে ক্লাসের মানে এর মধ্যে নামে বা কাজ ডিফারেন্স সেটার মধ্যে দুইটা মেথড থাকে গেট স্যালারি একটা সেট স্যালারি আর এই মেথড দুটো অ্যাবস্ট্রাক্ট থাকে আর ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট বললাম না কোনটা এই ভেরিয়েবল ডিফাইন করব কেন এই ভেরিয়েবলটা একটা মেথডে প্যারামিটার হিসেবে আসছে এর ডিফাইন করতে হবে কেন মেথডের প্যারামিটার তো লোকাল ভেরিয়েবল হিসেবে আসছে না মেথডের লোকাল ভেরিয়েবল মেথডের ভিতরে ভেরিয়েবল না এটা ক্লাসে ভেরিয়েবল স্যার অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যে দুটো গেট স্যালারি সেট স্যালারি দুটো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে সেগুলোর তো কোনো প্যারামিটার বলতে থাকবে থাকবে তো এই যে মানে অ্যাবস্ট্রাক্টের অংশটা থাকবে হ্যাঁ
ফার্স্ট লাইনটা স্টেটমেন্ট সবসময় সেম থাকে। বুঝা গেছে স্যার? আচ্ছা, এটা এখন মেইন মেথডের মধ্যে যে ওই যে সেম আগের মতন আমরা অ্যাকাউন্ট যখন তৈরি করতাম একটা মেনু আসতো না, আর এটা তোমাদের কি এর মধ্যে দেওয়া নাই, অ্যাসাইনমেন্টের মধ্যে দেওয়া নাই। এখানে হলো অ্যারে অফ তুমি এমপ্লয়ি তৈরি করবা ওই যে আগের মতন। ফার্স্টে হলো 10টা এমপ্লয়ি, মানে 10টা এমপ্লয়ির জন্য একটা অ্যারে তৈরি করে রাখবা। তারপর হলো মেনু আসবে এক, হলো এমপ্লয়ি তৈরি করা, ঠিক আছে? মানে এক যদি দেই তাহলে এমপ্লয়ি তৈরি করতে হবে। কোন ধরনের এমপ্লয়ি তৈরি করতে হবে তখন আবার চুজ দিবা যে তুমি কি স্যালারি অ্যাকাউন্ট তৈরি করতে চাও, কারেন্ট এমপ্লয়ি তৈরি করতে চাও, না আওয়ার এমপ্লয়ি তৈরি করতে চাও, ঠিক আছে? তাহলে আমি 1 যদি দেই তাহলে 1 দিবা, 2 যদি দেই 2 দিবা, 3 যদি দিই 3 দিবা। তাহলে ওর উপর বেস করে সে হলো আমার অ্যাকাউন্ট তৈরি করে দিবে। এমন হলো ওই যে অ্যারের মধ্যে রেখে দিই আগের মতন সেম। আগে যেমন অ্যারে তৈরি করতাম 1 দিলে 1 তৈরি করতাম, 2 দিলে 2 তৈরি করতাম, ঠিক আছে? সেকেন্ড মেনু অপশন হবে হলো 2, যেটা যদি দেই ওটার উপরে আমি এখন চাবো যে আইডি কত, এমপ্লয়ি আইডি কত, ঠিক আছে? তারপরে এমপ্লয়ি আইডি খুঁজে বের করব। তাহলে কি ক্লাসের মধ্যে কি আরেকটা প্রপার্টি রাখতে হবে না? সেটা কি এমপ্লয়ি আইডি রাখতে হবে। তো এগুলো তোমরা নিজের মধ্যে করে নিবা, অ্যাড করে নিবা। এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম এগুলো যদি রাখতে চাও রেখে নিবা, বাট আমরা এমপ্লয়ি আইডি রাখলে হবে, আর কিছু রাখা দরকার নেই। আর এমপ্লয়ি আইডি দিয়ে এমপ্লয়ি আইডি দিব, আর হলো মানে সরি 2 নাম্বার হচ্ছে মানে এমপ্লয়ি আইডি দিব, আর হলো আওয়ার রেটটা দিব। আওয়ার যদি এমপ্লয়ি হয় তাহলে আওয়ার রেট দিব, কমিশন রেট দিতে হয় তাহলে কমিশন রেট দিব। তাহলে এগেইন আবার বলতেছি, ফার্স্ট মেনুটা হবে হলো 2টা মেনু হবে, জাস্ট 1 2 জাস্ট 2টা মেনু। আগে ছিল কি 4টা মেনু ছিল, 4টা মেনু অপশন ছিল, এখন হলো 2টা মেনু। ফার্স্ট 1 যখন আমি দিব তখন আমার কাছে চাবে যে কোন টাইপের আমি এমপ্লয়ি তৈরি করতে চাই, স্যালারি, আওয়ারলি, কমিশন। যেটা চুজ করবো তার করসপন্ডিং সে ওই ইনফরমেশনগুলো নিয়ে ওই আগের মতন অ্যাকাউন্টে যেরকম ইনফরমেশন দিতে এখানে সেম ইনফরমেশন নিয়ে সে অ্যাকাউন্ট ক্লাস মানে এমপ্লয়ি ক্লাস তৈরি করে নেবে, ঠিক আছে? এখানে কোনো কোশ্চেন আছে? সেকেন্ড মেনু অপশনে যখন আমি দিব তখন আসলে আমি স্যালারি প্রিন্ট করতে চাই, ঠিক আছে? সেট স্যালারি কিন্তু যে মেনু অপশন 1 এর মধ্যে কাজ হবে, কারণ যখন আমি মেনু অপশন তৈরি করতে যাব তখন কিন্তু সেট স্যালারি হইতাছে। এখন আমি যখন গেট স্যালারি করতে যাব, মেনু অপশন 2 হলো স্যালারি প্রিন্ট করব, তখন গেট স্যালারি কাজ আছে। মেনু অপশন 2 যখন প্রেস করব তখন আমার কাছে চাবে যে এমপ্লয়ি আইডি কত, এমপ্লয়ি আইডি দিব। তখন তুমি খুঁজে বের করবা যে এমপ্লয়ি আইডিটা দিল সেই এমপ্লয়িটা আসলে কি টাইপের। আমি তুমি কি এটা টাইপ পাবা না, তুমি আরেকটা সার্চ করলে কিন্তু তখন এমপ্লয়ি টাইপ পাবো না। তাহলে এমপ্লয়ি টাইপের আরেকটা ভেরিয়েবল রাখতে হবে। তো এই ভেরিয়েবলগুলো তোমরা নিজে অ্যাড করে নিবা। এগুলো কিন্তু আমরা স্পেসিফাই করতেছি না, মানে আস্তে আস্তে হলো এগুলো তোমার নিজেদের এরকম প্রজেক্ট করতে হবে। তোমাদের কি কি জিনিস লাগবে তোমরা নিজে ডিফাইন করে নিবা। না ওটা আমরা যখন যে তৈরি করতেছি ওই সময় ইনপুট নিয়ে নিবা এমপ্লয়ি আইডি। তোমার অ্যাকাউন্ট আইডি আমরা ইনপুট নিয়ে নিতাম না কনসোল থেকে, ঠিক এখানে হলো এমপ্লয়ি আইডিটা কনসোল থেকে ইনপুট নিয়ে নিবা। তাহলে দেখো তাহলে আমার ভিতরে আরো দুটো এক্সট্রা ভেরিয়েবল লাগতেছে না, এমপ্লয়ি আইডি আর হলো এমপ্লয়ি টাইপ। তাহলে সেকেন্ড মেনু যখন আমি চুজ করব তখন আমি এমপ্লয়ি আইডি দিব। তখন তুমি সার্চ করে খুঁজে বের করবা যে এটা আসলে কি টাইপের অ্যাকাউন্ট, মানে সরি কি টাইপের এমপ্লয়ি। তখন তার অনুসারে তুমি আমাকে বলবা যে আসলে আমার এখানে কি ইনপুট দিতে হবে। যদি আমি বলি যে আমি একটা আইডি দিলাম 1 2, কারণ এই 1 2 আইডি যে এমপ্লয়িটা আসে সেটা হচ্ছে কমিশন এমপ্লয়ি। তাহলে আমার কি দিতে হবে, টোটাল সেল কত হয়েছে সেটা আমাকে ইনপুট দিতে হবে। তার উপরে বেস করে তো সে বলে দিবে যে আসলে তাহলে এই এমপ্লয়ির জন্য টোটাল স্যালারি কত হয়েছে। কথা বুঝা গেছে? আমার গেট স্যালারির সময় কমিশনের জন্য আমার কি করতে হয়, টোটাল সেলটা দিতে হয় না গেট স্যালারির মধ্যে প্যারামিটার হিসেবে। তো তাহলে আমাকে এখানে ইনপুট চাবে হলো তোমার টোটাল সেল কত হয়েছে, তিনটের মধ্যে তুমি বলবা টোটাল সেল কত হয়েছে। আর যদি এটা আওয়ারলি রেট হয় তাহলে তুমি টোটাল সেলের মধ্যে ওখানে বলবা কি যে তোমার টোটাল কত আওয়ার কাজ করছো। তাহলে ফার্স্টে কিন্তু আসলে ওই যে সার্চ করে খুঁজে বের করতে হবে কত ইন্ডেক্সে আছে এবং তোর টাইপ কত, টাইপ অনুসারে তুমি আমার মেসেজ দিও। তাহলে কিন্তু মেসেজে কিন্তু চেঞ্জ হবে। সবসময় তাকে বলবে না প্লিজ এন্টার এ নাম্বার, প্লিজ এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার বলো না, বলবে যে প্লিজ এন্টার কমিশন রেট, প্লিজ এন্টার আওয়ারলি রেট। আইডি থেকে তোমার বুঝতে হবে। কথা বুঝা গেছে? এখন যদি বলে যে 1 2 আইডি, এটা যদি মনে করো অথবা ধরো আমি 1 5 একটা আইডি একটা আমি অ্যাকাউন্ট দিলাম, আইডি দিলাম, ওইটা ধরো স্যালারি অ্যাকাউন্ট। তাহলে আমার কাছে আর কোনো ইনপুট নেওয়ার দরকার আছে? স্যালারি অ্যাকাউন্টের গেট স্যালারি যদি চাই তাহলে সবসময় কি একটা জিনিস রিটার্ন করবে না?
এখন তুমি প্যারামিটার হিসেবে যা ইচ্ছা পাঠাই দেবো, বাট আমার কাছে কোনো ইনপুট নেওয়ার দরকার আছে? কারণ আমি তো জানি আমার রেট কোনো কিছু নাই অথবা টোটাল সেট কিছু নাই, আমার সবসময় ফিক্স একটা আমি স্যালারি। ক্লিয়ার? অ্যাগেন তাহলে আমি দুটা মেনুর কথা বলতেছি। ফার্স্টে মেনু অপশন 1 আমি চুজ করি, আমার কাছে তিনটা অপশন যাবে। কোন ধরনের স্যালারি অ্যাকাউন্ট তুমি তৈরি করতে চাও, মানে সরি এমপ্লয়ি অ্যাকাউন্ট তৈরি করতে চাও। স্যালারি এমপ্লয়ি, তারপর কমিশন এমপ্লয়ি, আওয়ারলি এমপ্লয়ি। এখন যদি আমি স্যালারি এমপ্লয়ি বলি তাহলে আমার কাছে ইনফরমেশন দিলে যে এমপ্লয়ি আইডি কত আর টোটাল মানে স্যালারি কত, স্যালারি কত মানে ফার্স্টে ফিক্স করে দিই, ঠিক আছে? তাহলে ওটা আমি ওইভাবে একটা মানে অ্যামাউন্ট আমি তৈরি করছি, একটা অবজেক্ট তৈরি করে নিই। কমিশনের জন্য কমিশন রেট চাবো, টাইপটা কি ওই সময় তুমি নিজে সিলেক্ট করে দিতে পারবে না, কারণ তুমি তো অলরেডি আমি আগে থেকে টাইপ তো বলেই দিছি, ওই টাইপটা এখানে বললে পাস করে দেবো, ঠিক আছে? এরপরে মেন অপশন যদি চুজ করি তাহলে আমার কাছে চাবে হচ্ছে এমপ্লয়ি আইডি। মানে এমপ্লয়ি আইডি ওটা কি টাইপের এমপ্লয়ি ওইটার উপরে বেস করে তারপর আমাকে হয়তো কিছু আরো চাইতে পারে। যদি ওটা স্যালারি অ্যাকাউন্টের আইডি হয় তাহলে কি স্যালারি এমপ্লয়ি আইডি যদি হয় তাহলে আসলে আমার কাছে কিছু যাবে না, ডাইরেক্ট আমার কাছে স্যালারি প্রিন্ট হয়ে যাবে, কারণ আমার আর কিছু জানার দরকার নেই। আর যদি আওয়ারলি এমপ্লয়ি হয় তাহলে আমার কাছ থেকে জিজ্ঞেস করবে যে তোমার আওয়ার রেটটা কত। আর যদি কমিশন এমপ্লয়ি হয় তাহলে তোমাকে জানতে চাবে যে তুমি এই মান্থে টোটাল কত সেল করছো, ঠিক আছে? ক্লিয়ার? এটা হলো তোমাদের নেক্সট ক্লাসে থাকবে। স্যার নেক্সট ক্লাস অলরেডি রক পেপার সিজার টেস্ট না? হ্যাঁ, দুইটা ওটা তো কত আগে ছিল। আচ্ছা শোনো, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম না, ওই বই দেখছিলাম না, বইটা আমরা কিভাবে করছিলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে করছিলাম। যে কতগুলো আমার এলিমেন্ট ছিল সেই এলিমেন্টগুলোকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসছি, আমরা হলো ইজি লাগিয়ে দিচ্ছি। আজকে আমরা দেখবো কিভাবে র কোড করে করা যায়, মানে আমি নিজে কোড করে একটা কিভাবে ডিজাইন করবো। এখন এটা খুব ইজি, এত টাফ না, ঠিক আছে? আমরা যেরকম ওখানে অল্প কোড করতাম এখানে খুব অল্প কোড করলে হবে। তোমার যেরকম মেনু উইন্ডো তৈরি করার জন্য যে আগে যেমন আমরা ইনিট করতাম, কালার সেট করতাম, সাইজ দিতাম, এখানে সাইজ সেট করা যায়, বাট ওখানে কি আরো অনেক প্যারামিটার ছিল না, যে ফার্স্টে মেইন মেথডের মধ্যে আইডিয়া করতে কতগুলো লাইন লিখে রাখতে হতো। বাট এখানে এত লাইন লিখতে হয় না, এখানে অলরেডি কাজ করে দেওয়া আছে, আমার জাস্ট কয়েকটা লাইন লিখলেই কাজ হয়ে যাবে। বাট আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা র কোডে কাজ করতে পারি। একটু ভালো মতো দেখবা, কারণ এটার উপরে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, মানে এটার মধ্যে একটা সিম্পল একটা র কোড করে তোমাকে একটা ডিজাইন করতে হবে, ঠিক আছে? তো ওটা ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে, ওটা তোমাকে র কোড করে করতে হবে। আচ্ছা, তো ড্র্যাগ এন্ড ড্রপ করলে কিন্তু থেকে যায়, ভিতরে কিন্তু ট্রেস থেকে যাবে, যে ক্রাইম করলে যেমন ট্রেস থেকে যায় না, তো ড্র্যাগ এন্ড ড্রপ করে যদি করো, মানে আমি খুব সিম্পল একটা ডিজাইন করতে দেবো, বাট ওটা ড্র্যাগ এন্ড ড্রপ করে করতে হবে, মানে সরি ড্র্যাগ এন্ড ড্রপ করে করতে পারবো না, কারণ ড্র্যাগ এন্ড ড্রপ তো অনেক ইজি, খালি জাস্ট আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম। আর এটা করতে হবে আমাদের একদম র হ্যান্ডে করতে হবে, ঠিক আছে? সো তার জন্য ধরো আমরা একটা ক্লাস তৈরি করে নেই। সো নর্মাল জাভা ক্লাস তৈরি করলাম, একটা মেইন স্ক্রিন নাম দিলাম, জাস্ট একটা নর্মাল জাভা ক্লাস মেইন স্ক্রিন। আমরা যখন বইটা তৈরি করতাম বইয়ের মধ্যে কি একটা এরকম একটা জিনিস ছিল না, নাম কি প্যানেল ছিল না, তার উপরে একটা ফ্রেম ছিল না, তাহলে আমার একটা ফ্রেম বানাতে হবে, ঠিক আছে? সো ফ্রেমের জন্য তুমি এখানে এটাকে জাস্ট এক্সটেন্ড করো যে ফ্রেম, দ্যাটস ইট। তাহলে তোমার এখানে একটা ফ্রেম তৈরি হয়ে যাবে, মানে এই যে মেইন স্ক্রিন যেটাকে একটা ক্লাস ছিল নর্মাল জাভা ক্লাস, সেটা এখন হয়ে যাবে হচ্ছে একটা ফ্রেম, ঠিক আছে? জাভা ফ্রেম। এখন ধরো জাস্ট আমি একটা খুব সিম্পল একটা প্রোগ্রাম তৈরি করি, যেটা হচ্ছে হলো একটা টেক্সট ইনপুট বক্স থেকে একটা টেক্সট বক্স থাকবে আর একটা হলো একটা বাটন থাকবে। আমি কি করবো, টেক্সট বক্স থেকে টেক্সট নিয়ে ওই বাটন যখন ক্লিক করবে ওই টেক্সট বক্স মানে থেকে যে আমি টেক্সট ইনপুট দেবো সেটা নিয়ে
একটা উইন্ডোর মধ্যে সেট করে দিলাম, মানে একটা উইন্ডোতে আমাদের শো করলো, ঠিক আছে? তাহলে কি দুইটা এলিমেন্ট থাকতে হবে না, একটা টেক্সট ফিল্ড, টেক্সট, আচ্ছা ধরো এরকম করলাম, তিনটা জিনিস থাকবে, একটা টেক্সট ফিল্ড থাকবে, বাটন, টেক্সট এরিয়া। তাহলে টেক্সট ফিল্ডের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা আমি নিব, নিয়ে টেক্সট এরিয়ার মধ্যে সেট করে দেব। কোন সময়? যখন বাটনটা ক্লিক করবে, ঠিক আছে? যখন বাটনটা ক্লিক করবে সাথে সাথে আমি ওখান থেকে ভ্যালুটা নিয়ে এখানে সেট করে দেব। এখন এটা করার জন্য ফার্স্টে কি আমাদের এই জিনিসগুলো এখন তৈরি করতে হবে, একটা টেক্সট ফিল্ড তৈরি করতে হবে, একটা বাটন তৈরি করতে হবে, আর একটা টেক্সট এরিয়া তৈরি করতে হবে, তিনটা জিনিস তৈরি করতে হবে। সো এর জন্য আমরা কি করি যে একটা কনস্ট্রাক্টরকে তৈরি করি, এই ক্লাসে একটা কনস্ট্রাক্টর, যে আমরা যখন এটা কনস্ট্রাক্ট হবে, মানে এখন মেইন স্ক্রিন এটা একটা অবজেক্ট তৈরি করা মানে হচ্ছিল ফ্রেম তৈরি হয়ে গেছে। আরো ভালো মতন বুঝাই আমরা, এটা একটা ক্লাস আগে করি, ধরো PSVM, মানে আমি কি বললাম যে মেইন স্ক্রিন এখন হচ্ছে একটা ফ্রেম তৈরি হয়ে গেছে, সেটা আসলে যে তৈরি হয়েছে সেটা বোঝার জন্য আমরা কি করি, মেইন স্ক্রিনে একটা অবজেক্ট তৈরি করি, মেইন স্ক্রিন MS দিলাম, নিউ মেইন স্ক্রিন MS ডট সেট ভিজিবল, এটা রান করে দেখো কি হয়। জাস্ট মেইন স্ক্রিনে একটা অবজেক্ট তৈরি করলাম। আমরা ওই যে আগের ক্লাসে দেখছিলাম আমাদের পুরা প্রজেক্টটা রান করার জন্য আমরা একটা মেইন মেথড দেখতে এসেছি, যেটার মধ্যে আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করে আমরা জাস্ট হলো ভিজিবল ট্রু করে দিয়েছি। সো রাইট ক্লিক করে রান মেইন স্ক্রিন ডট মেইন দাও, এই যে দেখো এরকম একটা ছোট একটা স্ক্রিন তৈরি হয়ে গেছে না? হয়েছে? সবার তো এটা আসলে এখন কি হয়েছে, আমার একটা ফ্রেম তৈরি হয়ে গেছে, বাট এটা ফ্রেমের মধ্যে কোনো এলিমেন্ট নাই, কোনো সাইজ নাই, কিছু নাই, ঠিক আছে? এখন এটা আমাদের সেট করতে হবে। সো তাহলে এটা সেট করা যায় কিভাবে? যখন এই যে আমাদের কনস্ট্রাক্টরটা কল হইতেছে তখনই আমি কি এই জিনিসগুলো তৈরি করে দিতে পারি না, যেটা সাইজ হলে একটু বড় সাইজ করে দিলাম, ছোট সাইজ দিলাম, একটু বড় সাইজ দিলাম, ভিতরে হচ্ছে যে টেক্সট ফিল্ড, টেক্সট এরিয়া, বাটন যা কিছু অ্যাড করা দরকার আমি সেগুলো অ্যাড করে দিব। সো এটার জন্য এখন আমরা কি করতে পারি, ফার্স্ট এটা ক্লোজ করে নেই, এটার ভিতরে একটা কনস্ট্রাক্টর লিখি, অল্ট ইনসার্ট দিলাম, কনস্ট্রাক্টর কোনোটা চুজ করলাম না, আচ্ছা এটা চুজ করি, এটা বাদ দিয়ে দিতে হলো, থ্রো এটা আমরা আপাতত পড়ি নাই। সো এরকম পাবলিক মেইন স্ক্রিন একটা কনস্ট্রাক্টর। সো দেখো তাহলে ফার্স্টে আমার কি করতে হবে, এখন ছোট সাইজ ছিল এটা কি এখন বড় করতে হবে। তো একটু স্ক্রিনটাকে বড় করে নিই, মনে করি একটু বড় সাইজের একটা স্ক্রিন তৈরি করি। তাহলে এটার জন্য সেট সাইজ মনে করে দিলাম 400 400,
এই সেট সাইজ মেথডটা আসছে কোথা থেকে? এই সেট সাইজ মেথডটা আসছে কোথা থেকে? বিল্ডিং মেথড তো এটা আসলে বিল্ডিং মেথড আসছে কোথা থেকে? আমি কোনো কিছু লাইব্রেরি ইনপুট করছি, ইনপুট করার যে ফ্রেম দেখ না, যে ফ্রেমটা আমি এক্সটেন্ড করতে যাব, যে ফ্রেমের ভিতরে যেটা ছিল কত ক্লাস আমরা দেখছিলাম না ওই সময় কি ওই যে ফ্রেমের অবজেক্ট ডট আমরা হলো যে সেট সাইজ সামথিং এগুলো করতাম, সেট টু যে ডিফল্ট ক্লোজ অপশন মেনু এগুলো করতাম, ঠিক আছে। বাট এখন আমার কি যে ফ্রেমের যে অবজেক্টগুলো মানে যে মেথডগুলো ছিল সবগুলো কি এখন আমার মধ্যে চলে আসছে না? আমার আসলে এখন ওই যে ফ্রেমের অবজেক্ট তৈরি করে সেটা ডট দিয়ে অ্যাক্সেস করা দরকার আছে, কারণ অ্যাক্সেস করে সব নিয়ে আসছি, এখন জাস্ট আমি এগুলো কল দিয়ে অ্যাক্সেস করব। আচ্ছা, এরপরে এখন লাস্ট ক্লাসে আমরা যখন একটা ফ্রেম তৈরি করছিলাম, ফ্রেমটা তৈরি করার সময় আমরা কি লেআউট বলে দিয়েছিলাম না, যে গ্রিড ব্যাক লেআউট একটা ছিল। তো এখানেও তোমার লেআউট দিতে হবে, কারণ যখন এলিমেন্টগুলো তুমি যখন অ্যাড করবা কোন লেআউটে সে অ্যাড হবে সেটার জন্য তোমাকে আগে ওই লেআউটটা ফিক্স করে দেবো। আজকে আমরা নতুন একটা লেআউট দেখি, সেটা হচ্ছে ফ্লো লেআউট। ফ্লো লেআউট মানে কি, যে তুমি যে ফ্লোতে এগুলো অ্যাড করতে থাকবা পরপর অ্যাড হয়ে যাবে। এটা হলো হরিজন্টালি অ্যাড হতে হবে, ভার্টিক্যালি অ্যাড করা, ঠিক আছে। বাট ডিফল্ট হচ্ছে হলো হরিজন্টালি, তুমি যখন হরিজন্টালি অ্যাড করতে থাকবে একটা পর একটা অ্যাড হয়ে যাবে। ফার্স্টে হলো কি টেক্সট এরিয়া, তারপরে বাটন, তারপরে এরকম, ঠিক আছে, যতগুলো অ্যাড করতে হবে। সো সেট লেআউট নামে দেখো একটা মেথড আছে, সেট লেআউট। সেট লেআউট, সেট এল লেখো এসে বলবে নিউ ফ্লো লেআউট, দ্যাটস ইট। সেট লেআউট ব্র্যাকেটের মধ্যে নিউ ফ্লো লেআউট, এটা হচ্ছে নামটা। এটাই তো বললাম ফ্লো লেআউট হচ্ছে হলো এই যে আমরা গত ক্লাসে গ্রিড ব্যাক লেআউট করছিলাম না, গ্রিড লেআউট হচ্ছে প্রত্যেকটা স্ক্রিনকে কতগুলো গ্রিডে ভাগ করে দিই। দেখো যে যখন ড্র্যাগ করতাম একটা পার্টিকুলার অপশনে চলে যেত না, স্মুথলি ড্র্যাগ করতে পারতাম, কতগুলো গ্রিড ছিল, তোমার একটা গ্রিডের মধ্যে রাখতে হবে। আর ফ্লো লেআউট হচ্ছে হলো ফ্লোলি একটা পরে একটা করে অ্যাড হয়ে যাবে, মানে তুমি যে একটা পরে যখন অ্যাড করবা এই যে ফ্লো লেআউটের মধ্যে, তো তুমি এখানে মধ্যে হ্যাঁ তুমি কোড এন্ড দিয়ে দিতে পারো। আচ্ছা, সো এখন আমার লেআউট সেট হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, বাটন টেক্সট এরিয়া এগুলা অ্যাড করতে হবে। তার আগে কি বাটন টেক্সট এরিয়া বানাইতে হবে। সো এটার জন্য আমরা এটাকে গ্লোবালি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, যে টেক্সট এরিয়া ইকুয়াল টু মনে করো টেক্সট এরিয়া নাম দিলাম, যে টেক্সট ফিল্ড নামে একটা আছে টেক্সট ফিল্ড নাম দিলাম, যে বাটন নামে একটা আছে এটার নাম দিলাম মনে করো বাটন। জাস্ট তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখলাম, কারণ এটা আসলে আমার অনেক জায়গায় আমার ইউজ হবে, অনেক মেথডের মধ্যে ইউজ হবে, ক্লাসের ভিতরে ইউজ হবে। সো এটা আমি আগে থেকে এখানে ডিক্লেয়ার করে রাখলাম। বাইরে যে টেক্সট এরিয়া যে টেক্সট ফিল্ড যে বাটন এখন আমরা কি করতে হবে, এগুলো তো জাস্ট আমি অবজেক্ট একটা মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, বাট অবজেক্ট তো ইনিশিয়ালাইজ করিনি। এখন আমার অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে হবে কিভাবে, নিউ দিয়ে এটা অবজেক্ট তৈরি করতে হবে, ঠিক আছে। সো অবজেক্টগুলো আমরা তৈরি করি। টেক্সট এরিয়া ইকুয়াল টু নিউ টেক্সট এরিয়া, টেক্সট ফিল্ড ইকুয়াল টু নিউ যে টেক্সট ফিল্ড, বাটন ইকুয়াল টু নিউ যে বাটন।
হয়েছে? সো তাহলে আমাদের এলিমেন্টগুলো তৈরি হয়ে গেছে। এখন আমার কি করতে হবে? ওটার মধ্যে অ্যাড করে দিতে হবে। এটা খুব ইজি কাজ। সো এটা অ্যাড করার উপায় হচ্ছে হলো অ্যাড টেক্সট ফিল দিলাম আগে, অ্যাড বাটন, অ্যাড টেক্সট এরিয়া। এটা হলো এক্সপিএল এভাবে অ্যাড হতে থাকে। এখানে একটা জিনিস দেখতে হবে, টেক্সট ফিল্ডের মধ্যে আমার টেক্সট ফিল্ডের মধ্যে আমি সাইজ দিচ্ছি কতটুকু হবে, অনেক বড় তৈরি দিতে পারে। সো এখানে তুমি সাইজ দিতে পারো। সো এবং তুমি ইনিশিয়ালি কোনো যদি ভ্যালু দিয়ে রাখতে চাও, যে ইনিশিয়ালি যে লেখাটা হয়ে থাকবে সেটাও দিয়ে দিতে পারো। তো ধরো আমি ইনিশিয়ালি কোনো লেখা দিতে চাই না, নাল দিলাম, আর হলো এটা সাইজ থাকবে ধরো 12। 12 মানে হচ্ছে 12 টাকার একটা তুমি ইনপুট দিয়ে দাও। বাকি যদি ইনপুট হয় তাহলে যদি কি র্যাপ করে চলে যায় না, সামনের দিকে থাকে কি পিছনেগুলো হাইড হয়ে চলে যায়। ওই যদি থাকে তখন অ্যারো দিয়ে অ্যাক্সেস করা যায়, ঠিক আছে, বা স্ক্রলের মতন হয়ে যাবে। সো এটা হচ্ছে হলো এই কাজটা করে যে 12টা তুমি একসাথে তুমি ইনপুট দেখতে পারবা, বাকিগুলো যদি দিতে হয় তাহলে এই লেফট সাইড থেকে স্ক্রিনের ভিতরে চলে যাবে, ঠিক আছে। সো এর জন্য হলো 12টা দিলাম, মানে এখন তুমি যে কটা দিতে পারো। তাহলে কি আমার আপাতত হচ্ছে হলো একটা টেক্সট ফিল্ড তৈরি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, টেক্সট এরিয়া তৈরি হয়ে গেছে, টেক্সট বাটন তৈরি হয়ে গেছে। এখন আমার কি করতে হবে? বাটনে যখন ক্লিক হবে তখন ওই বাটনের ক্লিক হওয়া অবস্থায় আমার কি টেক্সট ফিল্ড থেকে টেক্সট এনে টেক্সট এরিয়ার মধ্যে বসাই দিতে হবে, ঠিক আছে। তৈরি কাজ। তো এটার জন্য এখন কি করতে হবে? বাটনের অ্যাকশন লিসেনার লিখতে হবে না? সো আমরা বাটনে একটা অ্যাকশন লিসেনার লিখি। আচ্ছা, বাটনে আমার টেক্সট কিন্তু সেট করে নেই, বাটনের টেক্সটটা সেট করে নেই। বাটন সেট টেক্সট, মনে করো শো ডেটা। আমরা তো বাটনে জাস্ট তৈরি করে নিয়েছিলাম, অ্যাডও করে দিয়েছি, বাটনে কি টেক্সট সেট করছি? যে আমরা টেক্সট সেট করতাম না, ওই যে আমরা যখন ড্র্যাগ এন্ড ড্রপ করতাম, তো এখানেও এরকমভাবে টেক্সট সেট করা যায়। বাটন ডট সেট টেক্সট, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখন আমরা বাটনের মধ্যে অ্যাকশন লিসেনার তৈরি করি। বাটন ডট অ্যাড অ্যাকশন লিসেনার, দেখো দেখা যাচ্ছে ওই যে উপরে একটা অ্যাড অ্যাকশন লিসেনার ব্র্যাকেটের মধ্যে আবার অ্যাকশন লিসেনার সামথিং ডট ডট লেখা। অ্যাড লেখা উঠলে এডি লেখলে ওই যে ফার্স্ট অপশনটা অ্যাড অ্যাকশন লিসেনার ব্র্যাকেটের মধ্যে অ্যাকশন লিসেনার। তো এই যে দেখো আইডির মধ্যে এটা একটা ভালো একটা সুবিধা যে তোমার মানে বুঝে যে কোনটা আসলে বেশি ইউজ হয়। তো অ্যাড অ্যাকশন লিসেনার আমাদের ফার্স্টের অপশনটা পাইছো না সবাই? এন্টার দাও। অনেকগুলো কোড ওপেন হয়ে গেছে না? আসে নাই? আচ্ছা, নিউ দাও, আসার কথা ছিল। নিউ এ লেখো, ওটার ভিতরে যে আবার নিউ এ লেখো, ফার্স্ট অপশনটা চুজ করো। নিউ লেখার পরে অ্যাবস্ট্রাক্ট অ্যাকশন আছে না? ঠিক আছে, এরকম আসছে না? এটাই হচ্ছিল যে অ্যাবস্ট্রাক্ট অ্যাকশন। এটাই আমাদের হচ্ছে আগে লেখা উঠতো না, যেরকম অ্যাকশন পারফর্ম। তো এটা আসলে হচ্ছিল তোমাদের এটা ক্লাসে করানো হবে, আমি এখানে দেখালাম না, জাস্ট বলে রাখলাম। এটি এখানে যে নিউ অ্যাবস্ট্রাক্ট অ্যাকশন, অ্যাবস্ট্রাক্ট অ্যাকশন আসলে ওটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আমার কি বলছিলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অবজেক্ট তৈরি করা যায় না, আগে ওটাকে এক্সটেন্ড করতে হয় একটা ক্লাস দিয়ে, দেন ওটার অবজেক্ট তৈরি করা যায়। সো এখানে আসলে হিডেনলি এই অ্যাবস্ট্রাকশন, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস, হিডেনলি কি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের
এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে একজন হিডেন একটা ক্লাস এক্সটেন্ড করতেছে, দেন ওটাকে ইমপ্লিমেন্ট করতেছে। এই যে ইমপ্লিমেন্ট, ওভাররাইড, ইমপ্লিমেন্ট করলাম, এই মেথডটাই এই ক্লাসের ভিতরে অ্যাবস্ট্রাক্ট হিসেবে আছে, ঠিক আছে? এটাকে ইমপ্লিমেন্ট করলাম, দেন অবজেক্ট তৈরি করে নিলাম। এটা বলে অ্যানোনিমাস ক্লাস। অ্যানোনিমাস মানে কি? যে আমরা অনেক সময় বলি যে অ্যানোনিমাসটা কিছু পোস্ট করলাম, মানে আমার নামটা হাইড করে পোস্ট করলাম। সো এটা আসলে ভিতরে একটা ক্লাস আছে, যে ক্লাসটা আসলে ফার্স্টে অ্যাবস্ট্রাক্ট অ্যাকশনকে এক্সটেন্ড করতেছে, দেন আমি হচ্ছে হলো ওই হিডেন ক্লাসে অবজেক্ট তৈরি করতেছি। এটা হলে ক্লাসে করানো হবে অ্যানোনিমাস ক্লাস, ঠিক আছে? জাস্ট মনে রাখো এখানে একটা অ্যানোনিমাস ক্লাস তৈরি হইতেছে, আর এখানে হলো অ্যাবস্ট্রাক্ট অ্যাকশন, এটা হলো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এটার ভিতরে অ্যাকশন পারফর্ম, এটা হলো একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। এই যে আমি এখানে কি করতেছি, অ্যাবস্ট্রাক্ট অ্যাকশন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সো এটা আমি অবজেক্ট তৈরি করতে পারবো না। সো কি করতেছি, এটাকে ইমপ্লিমেন্ট করে দেন আমি অবজেক্ট তৈরি করতেছি। সো দেখো অ্যাবস্ট্রাক্ট ক্লাস কোনো সময় তুমি নন ইমপ্লিমেন্টেড অবস্থায় তুমি তৈরি করতে পারবা না, মানে অবজেক্ট তৈরি করতে পারবা না, ইমপ্লিমেন্ট করেই করতে হবে। আইদার অ্যানোনিমাসলি তৈরি করো অথবা অন্য একটা ক্লাস দিয়ে এক্সটেন্ড করে দেন তৈরি করো। সো তাহলে এখন কি হবে, যখনই আমার এখানে বাটনের মধ্যে ক্লিক হবে, এখন এই কি এই ফাংশনটা কল হয়ে যাবে। ওই যে আগের দিন আমরা দেখছিলাম। এখন আমরা জাস্ট কি করব, এই টেক্সট ফিল্ড থেকে টেক্সটটা নিয়ে টেক্সট এরিয়ার মধ্যে সেট করে দিব। সো টেক্সট ফিল্ড থেকে আমরা টেক্সটটাকে নেই। সো স্ট্রিং এস ইকুয়াল টু টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, এটা কল করলে আমাকে হচ্ছিল সে টেক্সটটা দিয়ে দেবে। ওই যে সেট টেক্সট যেভাবে আমি সেট করতে পারি, গেট টেক্সটটা আমি হলো গেট করব। এখন এটা বসাবো কোথায়, এরিয়ার মধ্যে। সো এটার জন্য কি মেথড করতে হবে, মানে এখন তো স্ট্রিংটা নিয়ে আসলাম টেক্সট ফিল্ড থেকে, এটা এখন বসাবো কোথায়, টেক্সট এরিয়ার মধ্যে। তো কিভাবে বসাবো, আমি তো টেক্সট ফিল্ড থেকে ডাটা নিয়ে আসলাম না, এস, আর এই এসটা আমি হলো এখন এই যে স্ট্রিংটা যেটা আমি মানে টেক্সট ফিল্ড থেকে নিয়ে আসলাম, এটা এখন টেক্সট এরিয়ার মধ্যে বসাবো। টেক্সট এরিয়া ডট সেট টেক্সট, এইটুকু লাগে। সো ইকুয়াল টু টেক্সট এরিয়া ডট সেট টেক্সট। সো এবার রান করে দেখো, প্রবাবলি হওয়ার কথা। কোনটা শো ডাটাতে ক্লিক করে টেক্সট দেখা, ঠিক আছে? সো আমরা এইভাবে হচ্ছিল র কোড করে কাজ করতে পারি। তো জিনিসটা সিম্পল না? এখন এখানে তো আমি ফ্লো লেআউটে একটা পর একটা অ্যাড করে দিছি, এটা সেট পজিশনও করা যায়, ওই ডট সেট পজিশন লেখা যায়। তাহলে কোন ইনডেক্সে মানে কোন পিক্সেলের মধ্যে তুমি দিতে চাও সেখানে তুমি সেট করতে পারবে। এটা হলো তোমাদের হোম টাস্ক। আমরা বাসায় হচ্ছে হলো বাসায় গিয়ে মানে তোমাদের নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট হচ্ছে হলো তুমি একটা সিম্পল একটা স্ক্রিন তৈরি করবা র কোড করে, ঠিক আছে? ড্র্যাগ এন্ড ড্রপ করে না, ড্র্যাগ এন্ড ড্রপ করে তোমরা করতে পারো, মানে চাইলে তুমি মানে তোমার টেস্ট করার জন্য তুমি করে দেখতে পারো যে কীভাবে কাজ করতেছে ফাংশনগুলো, এটা করে দেখতে পারো। বাট এটার জন্য তো তুমি যে অলরেডি রক পেপার সিজার তোমার অ্যাসাইনমেন্ট আছে, সো এটার জন্য তোমার কী করবে, একটা স্ক্রিন তৈরি করবা। এখানে কিন্তু অনেকগুলো লেআউট আছে, এতগুলো লেআউট কিন্তু এখানে দেওয়া সম্ভব না, আমাদের আরো অনেকগুলো টপিক কভার করতে হবে। তো টিউটোরিয়ালস পয়েন্টে যে দেখবা যে এরকম লেআউটগুলো অনেকগুলো লেআউটের एग्जांपल দেওয়া আছে, প্লিজ দেখে নেবা কোনটা কোন লেআউটে কি কাজ করে। আমরা অলরেডি দুইটা লেআউট দেখছি, আসলে তিনটা লেআউট দেখছি, একটা গ্রিড লেআউট, একটা গ্রিড ব্যাক লেআউট আর একটা হলো ফ্লো লেআউট। আর অনেকগুলো লেআউট আছে, এখন তোমার যেটা সুবিধা হয় সব লেআউট দিয়ে মোটামুটি এসব ডিজাইন করা যায়, ঠিক আছে? সো কোনটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা দিয়ে তুমি করবা। তো
এটা হবে হলো ইউজার নেম নামে একটা থাকবে, পাসওয়ার্ড That's it. Username, password, retype password, login. Username এটা একটা text area, text area. Username, password, retype password. আমি এটা সংক্ষেপে লিখলাম, অ্যাব্রিভিয়েট করে। যেটা কাজ কি হবে, লগইনে যখন আমি প্রেস করব তখন ফার্স্টে চেক করবে যে ইউজার নেমটা অ্যাটলিস্ট 6 লেন্থের কিনা, অ্যাটলিস্ট 6 লেন্থের হতে হবে। এর বেশি যদি হয় কোনো সমস্যা নাই, বাট যদি 6 লেন্থের কম হয় তাহলে তুমি তাকে এই রোড মেসেজ দিবা যে বলবা যে তোমার এটা হলো 6 লেন্থের কম হয়ে গেছে। ওই যে আমরা যে অপশন দিয়ে ডায়ালগ ওপেন করছিলাম না, এটা পাসওয়ার্ড, এটা যদি অ্যাটলিস্ট 8 লেন্থের কম হয় তাহলে ইরোড দিব। রিটাইপ পাসওয়ার্ড, মনে করো যদি পাসওয়ার্ড এখন ম্যাচ করলো না তাহলে তোমাকে বলবে কি পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, ঠিক আছে? তাহলে তিনটা চেক করতে হবে, ইউজার নেম 6 লেন্থের উপরে হবে, অ্যাটলিস্ট 6 লেন্থ, মানে 6 লেন্থ অথবা 6 লেন্থের বেশি হতে হবে। পাসওয়ার্ড 8 লেন্থ অথবা 8 লেন্থের বেশি হতে হবে, ঠিক আছে? বোনাস টাস্ক হচ্ছে হলো, মানে এটার বোনাস হচ্ছে হলো যদি এটা করতে পারো, এটা হলো মেইন টাস্ক। বোনাস টাস্ক হচ্ছে হলো প্রত্যেকটা নিচে একটা এরকম করে ছোট ছোট লেভেল থাকবে, এগুলা মানে এটা আসলে একটা, এটাও কিন্তু একটা লেভেল, ঠিক আছে? তুমি যেটা বলতো না, এটা হলো একটা লেভেল, এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এরকম আরো কতগুলো লেভেল থাকবে। ফার্স্টে এগুলোর মধ্যে কোনো কিছু লেখা থাকবে না, এরকম ফাঁকা থাকবে, দেখাও যাবে না, মানে ওটা মানে এমনি তুমি কিছু না লিখে রাখো ওটা তো দেখা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এটা আসলে কি কাজ হবে, এখানে তুমি টাইপ করতে থাকবা। যখন তুমি একটা টাইপ করবা, একটা যখন ক্যারেক্টার ইনপুট দিবা তখন সাথে সাথে লেখা উঠবে যে তোমাকে আরো, অথবা লেখবা যে ইনভ্যালিড ইউজার নেম। মনে করো তুমি এখানে এ ইনপুট দিলা, তাহলে এখানে লেখা উঠবে হলো ইনভ্যালিড ইউজার নেম। বি দিলা, তখন আবার কি হবে ইনভ্যালিড ইউজার নেম। বাট তুমি যদি এরকম দাও এ বি সি ডি ই এফ, যখন এফ দিয়ে দিবা তখন বলবে হচ্ছে হলো ভ্যালিড ইউজার। তাহলে কি প্রত্যেকটা টেক্সট দেওয়ার সাথে সাথে আমার এটা আপডেট হবে, ফার্স্টে কিছু লাগবে না। 6 যখন হবে তখন ভ্যালিড দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এটা আসলে কিভাবে করবা, সেট চেঞ্জ অথবা অন সেট চেঞ্জ অথবা কি আপ অথবা কি ডাউন, এই ধরনের কিছু মেথড আছে, এটা দেখবা। সেট মানে টেক্সট চেঞ্জ অথবা অন কি আপ অথবা কি ডাউন, এই ধরনের কিছু মেথড আছে, দেখবা। টেক্সট চেঞ্জ, কি ডাউন, কি আপ, মানে এই ধরনের, মানে আমার ঠিক সঠিক মনে নেই, ঠিক আছে? তো এই ধরনের কিছু মেথড আছে, যে মেথডগুলো দিয়ে এটা করা হবে। যেমন মানে আমার আসলে মনে নাই, কারণ হচ্ছে হলো অ্যান্ড্রয়েডের মধ্যে এটা হলো এক নামে, জাভার মধ্যে এক নামে, সি শার্পের মধ্যে এক নামে। তুমি ডট দিলে পাবা, ঠিক আছে? ডট দিয়ে তুমি মেথডগুলো দেখো তাহলে পাবা। মানে আমি আসলে কনফিউজ হয়ে যাই, মানে আমার এই সেমিস্টারে হচ্ছে 3 ধরনের জিনিস, তো আমি নিজে কনফিউজ হয়ে যাই আসলে কোনটা কি আপ আর কি ডাউন। বাট ডট দিয়ে তুমি এটা রিড করলে পাবা যে এই টাইপেরই জিনিসপত্র থাকবে, ঠিক আছে? কি আপ, চেঞ্জ, অথবা তাও না পাও অনলাইনে সার্চ দিও যে মানে জাভা সুইং মানে টেক্সট চেঞ্জ আর হাউ ক্যান ডিটেক্ট দ্য টেক্সট চেঞ্জ ইন দ্য জাভা সুইং, ঠিক আছে? এটা দিলে পাবে। সেম ভাবেই পাসওয়ার্ডটা হবে। তো পাসওয়ার্ডটা এটা কি হবে, 8 লেন্থ না পাওয়া পর্যন্ত সে বলবে ইনভ্যালিড পাসওয়ার্ড, ইনভ্যালিড পাসওয়ার্ড, ইনভ্যালিড পাসওয়ার্ড। এটার ক্ষেত্রে কি হবে, যখন একটা করে ইনপুট দিবা সাথে সাথে এটার সাথে ম্যাচ করে দেখবে। এটা তো টেক্সটটা নিতে পারবা আর এটা টেক্সট নিতে পারবা, নিয়ে কি ইকুয়ালস আছে না,
ইকুয়াল চেক করে দেখবা যে এটা ইকুয়াল হয় কিনা। যদি ইকুয়াল হয় তাহলে বলবে যে পাসওয়ার্ড ম্যাচ, আর না হলে বলতে থাকবে পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। ঠিক আছে, এটা বোঝা গেছে? আর এটা কিন্তু পাসওয়ার্ড ফিল হবে, স্টার স্টার দেখাবে, পাসওয়ার্ড ফিল আছে। এখন যে টেক্সট ফিল আমরা দেখলাম না, সেগুলো পাসওয়ার্ড ফিল, যে পাসওয়ার্ড ফিল নামে আছে। ক্লিয়ার? ওই যে লগইন দিলে যদি বলে মানে যদি সবগুলো ঠিক থাকে, এটা যদি 6 লেন্থের হয়, এগুলো যদি 8 লেন্থের হয়, তাহলে বলবে যে সাকসেসফুলি না না ওই যে ডাল ওপেন করবে, ওই যে অপশন পেন আমরা ওপেন করছিলাম না, ওই যে ওল্ড মেসেজ দেখাতাম। জিনিসটা ক্লিয়ার? সো এটা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট। নেক্সট ক্লাসে আসার আগে তোমরা এই অ্যাসাইনমেন্টটা করে নিয়ে আসবে। দেখো আমাদের বই মোটামুটি শেষ, বইয়ের পরে আমরা কিছু দেখাবো না, মানে আমরা এরপর হলো প্রজেক্ট করতে থাকবো, মানে প্রজেক্ট মানে হলো ক্লাসে অ্যাসাইনমেন্ট দিতে থাকবো, ছোট ছোট অ্যাসাইনমেন্ট আমরা দিতে থাকবো। ঠিক আছে? তো আর তোমাদের যে ওই যে আমরা রক পেপার সিজার গেমটা দিয়েছিলাম, এটা কিন্তু মাস্ক করতে হবে, কারণ এটার এক্সটার্নাল ভার্সন থাকবে হলো তোমাদের মিডে আর কোনো পরীক্ষা নিব না। এটারই একটা এক্সটার্নাল ভার্সন দিব হচ্ছে হলো, মানে এটার নেটওয়ার্ক ভার্সন বলা যায়, এটা আমরা দিব হচ্ছে হলো মিডে। ঠিক আছে? অ্যাগেন আমি আগে থেকে তোমাদের ইনফরমেশন দিয়ে দিতেছি, এটা হচ্ছে গতবার আমি এটা করাইছিলাম। তো গতবার এই কোডটা অ্যাভেলেবল, মানে আমার লেভেল যারা আছে তাদের কাছে তোমরা পাবা। বাই চান্স কেউ যদি কপি করো, আমি কোনো সেকেন্ড চান্স দিব না। আমার যদি এক্সপ্লেন করতে না পারো, তুমি একটা কোড লিখছো, আমার এক্সপ্লেন করতে পারলো না, আমি ডাইরেক্ট দিয়ে দেবো। শুধুমাত্র জিরো না, ফাইনালি জিরো, দ্যাট মিনস তুমি ফেল। আমি কোনো সেকেন্ড চান্স দিব না। টাইম এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট। মিডে আমি নিজে পার্সোনালি চেক করবো, নিজের এই প্রজেক্টে যদি কেউ আগে থেকে নিয়ে আসো, আমি তোমার আগে ওপেনিং বলে দিলাম এটা অ্যাভেলেবল, তোমরা আগের ফ্রেন্ডের কাছ থেকে পাবা। বা কেউ যদি এই ধরনের কোনো কিছু করার চেষ্টা করো, আমি ডাইরেক্ট ফেলতে দেবো, আমি কোনো সেকেন্ড চান্স দেবো না। অ্যাসাইনমেন্টের মধ্যে সেকেন্ড চান্স হয়তো দিচ্ছি কয়েকজনকে, বাট আমি এই ধরনের ক্ষেত্রে আমি সেকেন্ড চান্স দেবো না। ঠিক আছে? যতটুকু পারো রক পেপার সিজার এই গেমটা নিজেরা তৈরি করবা, খুবই সিম্পল। আমরা অলরেডি কিন্তু আমরা করছি, অড ইভেন গেম করছি। তো রক পেপার সিজার গেম সামথিং এটার মধ্যে হবে। স্যার এই তিনটা অ্যাসাইনমেন্টই মিডের পর থাকে, মিডের পর ক্লাস। হ্যাঁ, এটা এই তিনটা শোনো, এই যে এই তিনটা অ্যাসাইনমেন্ট কিন্তু মিডের পরে কিন্তু এক ক্লাস আমরা তিনটা অ্যাসাইনমেন্ট দেব। রক পেপার সিজার আজকে দুইটা, একটা ল্যাবসটা ক্লাস দিয়ে আমরা একটা দিলাম, আর একটা হচ্ছে হলো বইয়ে। ঠিক আছে? নেক্সট ক্লাস, সেটাই তো নেক্সট ক্লাস। আর নেক্সট ক্লাস মানে এরপর আমি তোমাদের দেব। হ্যাঁ, আচ্ছা নেক্সট ক্লাসে আমরা সকেট প্রোগ্রামিং করব, মানে সকেট দিয়ে কিভাবে দুটো পিসি কানেক্ট করা যায়। ঠিক আছে? তো এটা টিউটোরিয়াল তোমাদের অলরেডি দেওয়া আছে, अगेन পাশা থেকে একটু দেখে আসো। আমি আজকে দেখাই দিয়েছিলাম, বাট আজকে টাইম হইতেছে না। সকেট প্রোগ্রামিং মানে সকেট দিয়ে কিভাবে কানেক্ট করা যায়। গতবার আমি থিওরিতে এটা ক্লাসটা নিয়েছি, এটা ফুল লেকচারটা দেওয়া আছে, এবং থ্রেড দিয়ে কিভাবে করা যায় সেটা বলা আছে। থ্রেড এটা হলো তোমাদের ভিডিও পরে দেখানো হবে, বাট চাইলে দেখে নিও, প্লিজ আগে থেকে দেখে নিও। কারণ তোমরা দেখো আমি আগে থেকে বলে দিতেছি, কারণ হলো তোমাদের কিন্তু এখন তোমাদের লেকচারটা ফুল আপ করে দেওয়া আছে। তো আগের বছরের কাছে একটু দেখো, মানে মিডের পরে মানে 30-40 লেকচার পরে দিতে হবে, মানে 22 অথবা 20 লেকচারে দিতে হবে। ঠিক আছে? তো ইউটিউবের মধ্যে যে 22 অথবা 20 লেকচারটা যদি না পাও, ফার্স্টে দেখবা আমি আসছি, কারণ আমি নিজে আজকে ভিডিও দেখে আসছি, মানে আমার কাছে অফলাইন ভিডিওটা আছে, অনলাইনে দেখবা। যদি অনলাইনে যদি না থাকে তাহলে আপ করে দিও, আমার মনে হয় আছে। ঠিক আছে? দেওয়া আছে, আমার সব আপ করে দিচ্ছি। সো সকেট প্রোগ্রামিংটা ফুল দেখে আসবা। আচ্ছা, তোমাদের টাস্ক দিয়ে ওইটাতে কোডটা আছে, ওইটাতে দেখবা যে কোডটা করানো আছে সেই কোডটা হাতে করে নিয়ে আসবে। আমি যাতে এখানে এসে সবার ওই কোডটা পাই, আমি ওখান থেকে করা শুরু করব। যদি ওই দিন না থাকে তাহলে দেখি শুধু তোমার প্রবলেম। মানে শোনো, ওখানে হলো মানে ল্যাবের মধ্যে আমি কোডটা করাইছিলাম। ঠিক আছে? ল্যাবের মধ্যে খুব সিম্পল থ্রেড ছাড়া একটা ভার্সন আছে, জাস্ট একটা হলো আমি অপশন তৈরি করছি। মানে দেখবো যে আমি মানে লেকচারটা যখন দিয়েছিলাম, ভালো শোনো, লেকচারটা যখন আমি করছিলাম তখন হচ্ছে হলো দুইটা ভার্সন বাই পার্ট ছিল লেকচারের মধ্যে। একটা পার্ট হলো ফার্স্টে সিম্পল একটা ক্লায়েন্ট তৈরি করছি, সিম্পল একটা সার্ভার তৈরি করছি, দেন দুইটার মধ্যে কানেক্ট করছি।
এরপরে থ্রেডের অপশন চলে আসছে, ওই থ্রেডের আক্রমণ করে নেন জাস্ট 5 থেকে 6 লাইন লিখতে হবে টোটাল, মানে ক্লাস বাদে কেমন হয় এর মধ্যে সাধারণ মধ্যে মনে 4 থেকে 5 লাইন আর ক্লায়েন্টের মধ্যে 4 থেকে 5 লাইন দেখছি, তাও দেখে দেখে কোড করে নিয়ে আসবো, ঠিক আছে? এটা বাসা থেকে কোড করে নিয়ে আসবো, এর মধ্যে কোনো মার্কিং নেই, বাট আমি ওখান থেকে করা শুরু করবো। কেউ যদি করে না আসলে আসো তাহলে কিন্তু এখানে সে প্রবলেম ফেস করবে, বুঝে গেছে? তো এটা হচ্ছিল নেক্সট ক্লাসে, কারণ আমরা হলো আমি এটা কেন বললাম, কারণ তোমরা মিডের মধ্যে তোমরা তাহলে চিন্তা করতে পারবা, মানে এই সকেট প্রোগ্রামিং পর্যন্ত আমাদের আসলে এখানে পড়ানো বিষয়, এরপরে আমরা আসলে মানে ওই যে প্রজেক্ট নিয়ে কাজ করবো। তো তাহলে তুমি নেটওয়ার্কিং জিনিসটা যদি তোমার কাভার আপ হয়ে যায় তাহলে তুমি প্রজেক্টটা নিয়ে ভালো মতো চিন্তা করতে পারবে, মানে প্রজেক্টটা কিরকম হবে অথবা কি কি ফিচার তুমি দিতে পারবে, তখন তুমি ভালো মতো চিন্তা করতে পারবে। এখন হয়তো তুমি চিন্তা করতেছো যে আমি কি প্রজেক্ট করবো, কি কি জিনিস আছে, জাভা কি করা যায়, আর তুমি ওই নেটওয়ার্কিং দেখো আমার বই পর্যন্ত শেষ, তাহলে তো আমি যে বই দিয়ে কি কাজ করা যাবে, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করা যাবে। এখন নেটওয়ার্কিং আমি কিভাবে করতে পারি, ওই নেটওয়ার্কিং এটা হচ্ছে তোমাদের এর মধ্যে নেটওয়ার্কিং ভাষা নেটওয়ার্কিং পার্ট রাখতে হবে, যে ধরনের প্রজেক্ট করো নেটওয়ার্কিং পার্ট রাখতে হবে, গেম তৈরি করতে নেটওয়ার্ক গেম তৈরি করতে হবে, ঠিক আছে? যদি কোনো যে ম্যানেজমেন্ট করতে যাও সেটার মধ্যে নেটওয়ার্ক ভাষা রাখতে হবে, ক্লায়েন্ট থাকতে হবে, সার্ভার থাকতে হবে। ওকে, সো আজকে ক্লাসে পর্যন্তই। আচ্ছা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো ওপেন করো।